প্রথমত আমরা শুরু করব সপ্তবর্ণ চ্যাপ্টার থেকে। প্রথম বহু জাতিসত্তার হ্যাঁ, এটা আছে, এটা থাকার কথা সবারই। বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ, বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ পড়ানোর আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আম, আমরা যদি বাঙালি চিন্তা করি, মানে আমরা বাংলাদেশি চিন্তা করলেই আমরা নিজেদেরকে শুধু চিন্তা করি। আমাদের দেশে যে আরো 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 অনেক গোষ্ঠী আছে বা জাতি আছে, তাদের কথা আমরা ভুলে যাই এবং তাদেরকে আমরা আলাদা আলাদা হিসেবেই গণ্য করি। আমি কিছুদিন আগে বা বলতে গেলে গত সপ্তাহে একটা ইন্টারভিউ দেখছিলাম, যে একজন আদিবাসী বলছে তাদেরকে আমরা এই দেশের বলে মনে করি না। এটা তাদের একটা ক্ষোভ। এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সত্যও হতে পারে, কিন্তু আহ এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আদিবাসীরা বা বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা আছে তারাও যে এদেশেরই একজন, এটা প্রথমত আমাদের মেনে নিতে হবে। যেহেতু ওরা হচ্ছে সংখ্যালঘু, সুতরাং তাদেরকে যে মানে মানে আমরা প্রায়োরিটি দেই না, সেখান থেকে বের হয়ে এসে তাদেরকে এখন প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, তো বহু জাতিসত্তার দেশ বাংলাদেশের মূল বক্তব্য এটাই। বহু জাতিসত্তার দেশ মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনযাত্রা ও যা সংস্কৃতির উপর আলোকপাত করে করা হয়েছে। মূল বিষয়বস্তু হচ্ছে, প্রবন্ধটি এই বিষয়টি তুলে ধরে যে বাংলাদেশ মূলত বাঙালি জাতির দেশ হওয়া সত্ত্বেও এখানে বাঙালি জাতি ছাড়াও অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এই পাঠের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠী যেমন চাকমা, গারো, মারমা, মণিপুরী, ত্রিপুরা, সাঁওতাল এগুলো সম্পর্কে অবহিত করা। প্রবন্ধটিতে এই জাতিগোষ্ঠীগুলোর জীবনধারা, সংস্কৃতি, জীবিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে সমতলের এবং পার্বত্য চট্টগ্রামের অধিবাসী এই জাতিগোষ্ঠীগুলোর সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে তা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই জাতিগোষ্ঠীগুলো জাতীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের বিশাল অবদান রাখছে। লেখক এই সকল জাতিগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করার মাধ্যমে আমাদের জাতীয় সত্তা বলতে আমি একটা জিনিস বুঝাই। আহ এই দেশটা যে আমাদের, হ্যাঁ, এই যে আমরা ব্যাপারটাকে ওন করি বা এই অধিকার বোধটা দেখাই, এই সত্তাকে সুদৃঢ় করতে ভূমিকা রেখেছে। কি রকম ভাবে ভূমিকা রেখেছে আমি একটু বলি। সেটা হচ্ছে আহ যখন হচ্ছে আমরা এই দেশ সম্পর্কে বলতে চাই, তখন কিন্তু এই দেশটাকে আমরা ওদের যখন মানে আলাদা করে ফেলি, তখন আসলে আমাদের দৃঢ়তাটা কমে যায়। আমরা একটা গল্প পড়েছিলাম, মনে আছে? যে একটা কৃষকের তিন ছেলে ছিল। সে তিন ছেলেরা সব সময় নিজেদের মধ্যে মারামারি করতো, ঠিক আছে? কিন্তু তখন কৃষক ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করেছে, একটা একটা করে কাঠি দিয়েছে। কাঠি দিয়ে বলেছে যে এটা ভেঙে ফেলতে। ভেঙে ফেলতে যখন বলেছে, তখন একটা একটা করে কাঠি, এগুলো না পড়ে এক রাত পড়লেই হয়, ঠিক বলেছো। হুম, তখন একটা একটা করে কৃষকের ছেলেরা ঠাস ঠাস করে ভেঙে ফেলেছে। কিন্তু যখনই কৃষক অনেকগুলো লাঠি একসাথে করে দিয়েছে, তখন কি করে হয়েছে কি, তখন হয়েছে কি, আহ তখন হয়েছে কি, কৃষক যখন অনেকগুলো লাঠি একসাথে দিয়েছে, তখন তারা আর ভাঙতে পারছে না। হ্যাঁ, ভাঙতে যখন পারছে না, তখন হচ্ছে তারা মানে এ থেকে শিক্ষা পেলো, ওরা যখন একসাথে থাকে তখন তাদের বন্ডিংটা শক্ত হয়। এই বহু জাতিসত্তার দেশটাও সেম আমাদের এটা বলে, যখন আমরা আমরা উপজাতিদের বা বিভিন্ন জাতিগোষ্ঠীদের আলাদা করে দেই, তখন আসলে আমরা কি করি, নিজেদেরকে দুর্বল করে ফেলি। যখনই আমরা এক হয়ে যাই তখনই আমরা শক্তিশালী। গত জুলাই আন্দোলনেও আমরা সেটা বুঝতে পেরেছি, তাই না? জুলাই আন্দোলনে যখন সবাই এক ছিল বলেই কিন্তু আন্দোলনটা মানে আন্দোলনটা সফল হয়েছে। যদি আমরা আলাদা আলাদা থাকতাম তাহলে আর আন্দোলনটা মানে মানে হয়তো ওটা সম্ভবই হতো না, তাই না? আচ্ছা, লাস্টে পড়িয়েন, ঠিক আছে ঠিক আছে। কায়েস কি বলছো? সময় নষ্ট, ছি ছি, এগুলো না পড়ে এক রাত পড়লেই হয়, থ্যাঙ্কস এগেইন। কায়েস, অতিরিক্ত স্মার্টনেস তো ভালো না বাবা। অনিরুদ্ধ, এটা আছে, হ্যাঁ এটা আছে বলে পড়াচ্ছি। মিথিলা আছে আমার। আচ্ছা, মন, ম্যাম আমার পিতৃপুরুষের গল্প পর বুঝতে পারছি না, মন কি বলতে চাচ্ছো? আয়েশা,
আমার নেই মিস, স্কিপ করেন মিস। কোনটা নেই বাবা? নুসরাত জাহান আমার নেই, কোনটা তোমার নেই? বহুজাতি সত্তার তো সবারই থাকার কথা, আমার নাই। আমার আচ্ছা, এক একজনের এক একটা আছে। সিরাজ মনেরা, ওয়ালাইকুম সালাম, একটু দেরি হয়ে গেল। ক্লাস শুরু হয়েছে 6টা 10-এ বোধ হয়। গৌরব দাস, মেম রেহানা মিসকে একটু দেখা করতে আসতে বলিয়েন। কেন? আমি কিভাবে বলবো রেহানা মিসকে দেখা করতে আসতে? তুমি কিছু বললে বলো, আমি মেসেজ পৌঁছে দেবো। ওয়ালাইকুম সালাম, এটা আমার নেই, সাবরিনারও নেই। আমি বুঝলাম না, লাস্টের একটা চ্যাপ্টার, সেটা তো সবারই থাকার কথা। আচ্ছা, যাদের আছে তারা একটু মনোযোগ দাও। ও গড, হোয়াট ইজ ইউর ফেভারিট হরর মুভি? আমার হরর মুভিতে মানে আমার ভালো লাগে না, কারণ আমি ভয় পাই না। পাখি এটা নেই, আচ্ছা পাখি নেই, পাখিটা লাস্টে পড়াবো। যাদের আছে তারা থাকবে, যাদের নেই তারা চলে যাবে। পিতৃপুরুষের গল্পের পর থেকে বাকি সবগুলো আছে আমার, ওকে। নুসরাত বলছে ম্যাম এইটা আমার কাছে আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে যাই। আমি যেটা বলতে চেয়েছি, প্রথমত জাতিসত্তার মূল বিষয়টা বলেছি, এবং এটা কেন আমাদের পড়া উচিত সেটাও বলেছি। এটা এখন বোঝাই যে এখান থেকে কি কি ধরনের অবজেক্টিভ আসতে পারে, ঠিক আছে? এটা আমি একটু বুঝিয়ে তারপরে আমরা এমসিকিউ তে চলে যাব, হ্যাঁ। যেমন এখানে ছিল বিভিন্ন এই যে এখানে সাধারণ বাংলাদেশে বসবাসরত অন্যান্য জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে সাধারণভাবে সংখ্যা 46 বলে অনুমিত। এটাও একটা অবজেক্টিভ বলা হতে পারে, বাংলাদেশে কত ধরনের জাতিসত্তা আছে বা জাতিগোষ্ঠী আছে, তখন অনুমিত 46 এরকম অপশন থাকতে পারে, বা শুধু 46 থাকলেও এটাই রাইট আনসার হবে, ঠিক আছে। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর, সিলেট অঞ্চলে এদের বসতি। এখানে এইটা জেনে রাখা ভালো, এখানে এই লাইনটা থেকে মানে অবজেক্টিভ নাও আসতে পারে। হ্যাঁ, এইসব জনগোষ্ঠী শত শত বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে। আচ্ছা, প্রত্যেকের আলাদা আলাদা যে মানে কালচার আছে, সেই কালচার থেকে আসতে পারি, হ্যাঁ। আর এখান থেকে একটা অবজেক্টিভ আসবে, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসি, ম্রো, রাখাইন, হাজং, তঞ্চঙ্গ্যা, বোম, কোচ, পাহাড়িয়া, রাজবংশী, মালো, ওরাও। এই কয়েকটা নাম মনে রাখবে। এর বাইরেও দেখা যাবে যে ইন্ডিয়াতে কিছু উপজাতি আছে, বা আফ্রিকাতে কিছু উপজাতি আছে। এমন হতে পারে যে নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা বা জাতিগোষ্ঠী, তখন হয়তো বাংলাদেশের একটা দিল, আফ্রিকার একটা দিল, ইন্ডিয়ার একটা দিল, তারপর মায়ানমারের একটা দিল, হ্যাঁ। তো তখন তোমাদের মানে এটা যদি না জানা থাকে, এই যে কোন কোন গুলো বাংলাদেশের জাতিসত্তা, সেগুলো যদি না জানা থাকে তখন আনসার করতে পারবে না। এই লাইনটা একটু যদি মনে রাখো, আমার মনে হয় তোমাদের জন্য মানে আনসার করাটা ইজি হবে। আচ্ছা, তারপরে দেখো চাকমা। চাকমা বলেছে মঙ্গোলীয় জনগোষ্ঠী অন্তর্গত। মঙ্গোলীয় জনগোষ্ঠী কিন্তু আমাদের চীন। মঙ্গোলীয় মানে মানে চীনের আদি জনগোষ্ঠী হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠী, ঠিক আছে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলায়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই এই কয়েকটা হচ্ছে আসতে পারে যে চাকমাদের প্রধান বসতি কোথায়। নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত, হ্যাঁ। আমরা কটা লাগাই, ওরা কটা লাগায় না। তারা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাদের নিজস্ব হরফও আছে। চাকমারা পিতৃতান্ত্রিক, এটাও ইম্পর্টেন্ট। সবগুলো উপজাতিদের মধ্যে দুটো দুটো গোষ্ঠী হচ্ছে মাতৃতান্ত্রিক, ঠিক আছে। কিন্তু তুমি যদি না জানো কোনটা পিতৃতান্ত্রিক আর কোনটা মাতৃতান্ত্রিক, তাহলে গুলিয়ে ফেলবে। চাকমা সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, চাকমা সমাজের প্রধান কে, গ্রামের প্রধান কে। চাকমাদের গ্রামের প্রধান কে? কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনিই নিষ্পত্তি করেন। তো সুতরাং এই অবজেক্টিভটা এভাবে আসতে পারে যে চাকমাদের গ্রামের যাবতীয় সমস্যা কে নিষ্পত্তি করেন, তখন বলতে হবে কারবারি। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী, তবে তার পাশাপাশি এখনো তারা কিছু কিছু প্রকৃতি পূজাও করে থাকে। তারা এই যে বৌদ্ধটা রেখে দেবে, কারণ এক একটা উপজাতি এক এক ধর্ম মেনটেন করে। তারা প্রকৃতি পূজা করে, এটা দরকার নাই।
চাকমা পুরুষেরা ধুতি, মহিলারা পিনন পরিধান করে। তাহলে এই যে পিননটা ইম্পর্টেন্ট। মহিলা কোন কোন জাতিগোষ্ঠীর মহিলারা পিনন পরিধান করে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুরুষের যা নিজেদের তাঁতে তৈরি সিলম জামা পরে, এটাও ইম্পর্টেন্ট। সিলম জামা কে পরে, কোন গোষ্ঠী পরে? চাকমারা। মেয়েরা খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে। চাকমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস, শাকসবজি। চাকমাদের জীবনের নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে। বিয়ের সময় ছেলের অভিভাবক সহ ঘটক সহ কনের বাড়িতে কমপক্ষে 3 বার আসা যাওয়া করতে হয়। প্রতিবার চুয়ানি, পান সুপারি, পিঠা নিয়ে যেতে হয়। বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব। এটাও ইম্পর্টেন্ট এই লাইনটা। বিজু উৎসব চাকমাদের প্রধান উৎসব কোনটা? বিজু। হ্যাঁ, চৈত্রের শেষ 2 দিন ফুল বিজু, মূল বিজু এবং পহেলা বৈশাখকে গজ্জা পর্জা বলে। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। এটা তোমাদের অনুশীলনীতেই আছে, গড়জা পর্জা। যে চৈত্রের শেষ 2 দিন হচ্ছে ফুল বিজু আর মূল বিজু, এটাও ইম্পর্টেন্ট। কোন 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 দিন হচ্ছে ফুল বিজু হয়? চৈত্রের শেষের একদিন, তাই তো? লোকনৃত্য গীত হিসেবে ঝুম নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয়। এটা ইম্পর্টেন্ট যে ঝুম নাচ কাদের লোকনৃত্য গীত, বা বিজু নাচ কাদের লোকনৃত্য গীত। ঠিক আছে। এরপর আছে গারো। গারো জনগোষ্ঠীর প্রধান বসতি হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট। দেখো, চাকমাদের ছিল চাকমাদের ছিল হচ্ছে চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। ঠিক আছে, কিন্তু গারোদের হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে গারোদের জনগোষ্ঠী, গারো জনগোষ্ঠীর বসতি কোথায়। বা এরকমও হতে পারে যে ময়মনসিংহ অঞ্চলে কোন জাতিগোষ্ঠী বাস করে। দুই দুই ভাবেই কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয়। তার মানে গারো হচ্ছে মাতৃতান্ত্রিক। মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়, বিবাহের পর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে। তবে পরিবার, সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে। বুঝতে পেরেছো? একই গোত্রে বিবাহ বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। একই গোত্রে, যেমন গোত্র বলতে ওদের আলাদা আলাদা গোত্র থাকতে পারে, যেমন হিন্দুদের আছে না, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আবার মুসলমানদের মধ্যে যেমন চৌধুরী পরিবার আছে। চৌধুরী 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 বিয়ে করতে পারবে, চৌধুরীর বাইরে কাউকে বিয়ে করতে পারবে না। খান আছে, চৌধুরী আছে, এই বিভিন্ন এরকম। ওদের মধ্যেও আছে যে একই গোত্রে ওরা বিবাহ করতে পারবে না। এক গোত্রে হয়তো একটু যারা সমৃদ্ধশালী তাদের সেই গোত্রে বিয়ে টিয়ে করে। আচ্ছা, নিজস্ব ধর্ম আছে গারোদের, সেটাকে এক ধরনের প্রকৃতি পূজা। তাহলে প্রকৃতি পূজারই মোটামুটি গারোরাই একটা নিজস্ব ধর্ম, যেহেতু এটাও ইম্পর্টেন্ট। গারোরা প্রধানত কৃষিজীবী, পাহাড়ে বসবাসকারী, জুম চাষ করে। আর সমতল ভূমির গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে। অলংকারও ব্যবহার করে থাকে। গারো সংস্কৃতিতে গীত, বাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে, ফসল বোনা, নবান্ন, এগুলো। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেক্ষেত্রে গারো সম্পর্কে লিখো, এরকম যদি কোশ্চেন আসে, কিংবা সৃজনশীলের 3 নাম্বার আর 4 নাম্বারে এই ধরনের ছোট ছোট কোশ্চেন আসতে পারে যে আম, হয়তো উদ্দীপকে অন্য একটা গোষ্ঠী সম্পর্কে বলা থাকবে, কিন্তু কোশ্চেনে থাকবে যে গারোদের সাথে উদ্দীপকে উল্লেখিত গোষ্ঠীর মিল কি, অমিল কি, এরকম সাদৃশ্য বৈসাদৃশ্য থাকতে পারে। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা, বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখে নেই। ইরা কি বলছে? ইরা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটা? আরে, আমি পড়াচ্ছি কি এত। ইরা বলছে কি আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। কায়েস কি বলছে? কায়েস প্লিজ এই লোলটা বাদ দাও। মেধা ম্যাম, ম্যাম আজকে হ্যাঁ আছে। গৌরব, মিস অল ক্লিয়ার মিস, নো কোশ্চেন সব। ওরে বাবা, আজকে সব বোঝার কথা, কারণ আজকে হচ্ছে খুবই ইজি। বাংলা ফার্স্ট পেপার কেউ গুরুত্বই দেয় না, তাই না? নো কোশ্চেন, নো কোশ্চেন দিয়ে আবার কোশ্চেন মার্ক দিয়েছো কেন? মানে তুমি কি আমাকে জিজ্ঞেস করছো আমার কোশ্চেন আছে কিনা? ম্যাম, আমার পিতৃপুরুষ গল্পর আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সিরাজু মনিরা ম্যাম, একটু আস্তে আস্তে বলেন। ঠিক আছে, সিরাজু মনিরা, আস্তে আস্তে বলছি। অনিরুদ্ধ,
ওটা কোথায় পেলে? অনিরুদ্ধ এই ওয়ার্ডটা কোথায় পেলে? আমাকে একটু বলো কোথায় পেলে, তাহলে বুঝতে পারবো। নো কোশ্চেন, অল ক্লিয়ার। মিথিলা, বাংলা অনেক সহজ। দেখেছো, কে যেন বলছিল বাংলা অনেক কঠিন। ম্যাম, আমার দাদা বাড়িও নরসিংদী ছিল। ছিল কেন, এখন নেই? গৌরব দাস। ম্যাম, আমি সিকিউতে অল টাইমই 9, 10, 10-এ 9 পাই, কিন্তু এমসিকিউতে ফুল মার্ক পাই না। এমসিকিউতে তো ফুল মার্ক পাওয়ার কথা, কারণ সিকিউতে তোমার বানান ভুল হতে পারে, বা তারপরে হচ্ছে অ্যাকুরেট আনসার নাও হতে পারে। এমসিকিউ তো একদম হওয়ার কথা। এমসিকিউর জন্য তোমাকে বেশি বেশি করে রিডিং পড়তে হবে। ওকে। গৌরব, এটা তো মিস সবাই, এইটাই তো মিস সবাই হাসে। হাসে না, হাসাটা তো ইম্পর্টেন্ট না। তুমি কম পাও তার মানে তুমি সেখানে প্রায়োরিটি কম দাও, বা ওই ব্যাপারটাতে সময় কম দাও। ব্রেকের পরে পড়ান, যাতে আমরা ব্রেক একটু বেশি সময় পাই। ব্রেক, ব্রেকের দেরি আছে বাবা, 7টা 15-তে ব্রেক দেবো। মাহিন, মাহিন, ওকে, ভালো আছি, তুমি কেমন আছো? অনিরুদ্ধ কি বলছে? আচ্ছা, চাকমাতে আছে, আচ্ছা দেখছি। কোথায় পেলো চাকমাতে? কোথায় আছে? কোথায় পেলে তুমি সেই আচ্ছা, প্রতিবার চুয়ানি পান সুপারি, পেয়েছি পেয়েছি। প্রতিবার চুয়ানি পান সুপারি পিঠা নিয়ে যেতে। চুয়ানি হয়তো কোন ওদের কোনো একটা আইটেম, ফুড আইটেম, হ্যাঁ। পান সুপারি পিঠা নিয়ে, যেমন আমরা যেমন কোনো জায়গায় দাওয়াতে গেলে মিষ্টি টিষ্টি নিয়ে যাই, এটাও হয়তো কোনো ধরনের একটা মিষ্টি আইটেম, যেটা হচ্ছে মিষ্টি বা কোনো ধরনের একটা ঐতিহ্যবাহী খাওয়ার আইটেম, হ্যাঁ। এই খাওয়ার আইটেম বা পান সুপারি পিঠা এগুলো নিয়ে, মানে এক জায়গা থেকে বা দাওয়াতে আরেক জায়গায় গেলে এগুলো নিয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার মারমা। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি। মারমা ভাষাও মঙ্গোলীয় ভাষা পড়ে, তাহলে মঙ্গোলীয় ভাষা পেলাম। চাকমা, মারমা দুজনেই মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত। নিজস্ব বর্ণমালা আছে। আচ্ছা, মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ, তার মানে ওদের আর কোনো চাকমা আর মারমাদের মধ্যে মিল আছে, তাই না? চাকমাও বৌদ্ধ, মারমারাও বৌদ্ধ। তারা বিয়ের সময় লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে। নিজেদের গোত্রে বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা আছে। এই জায়গায় হচ্ছে আহ কার সাথে পার্থক্য আছে? গারোদের সাথে পার্থক্য আছে, কারণ গারোরা নিজেদের গোত্রে বিবাহ করতে নিষিদ্ধ, কিন্তু চাকমা সমাজে বিয়ে করতে, নিজেদের গোত্রে বিবাহ করাটা কোনো মানে ইয়ে না, অপরাধ না। তার মানে এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। মারমারা পিতৃতান্ত্রিক, তার গারো মাতৃতান্ত্রিক, চাকমারাও পিতৃতান্ত্রিক, মারমারাও পিতৃতান্ত্রিক। আচ্ছা, আরেকটা মনে হয় খাসিয়া। খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক। আমরা খাসিয়া পড়লেই বুঝতে পারবো। সম্পত্তির উত্তরাধিকারে ছেলে ও মেয়ে সমান অধিকারের কথা বলা আছে, তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষেরই প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। মারমাদের মানে শাসন, সামাজিক শাসন ব্যবস্থায় রাজা প্রধান, এটাও ইম্পর্টেন্ট। মারমাদের প্রধান কে? রাজা। মারমারা জুম চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আর এটা তেমন ইম্পর্টেন্ট না। বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মারমারা এখনো বিভিন্ন দেবদেবীর পূজা আচার অনুষ্ঠানাদি পালন করে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বড় উৎসব কি? মারমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে সাংগ্রাই দেবীর পূজা। তাহলে এই সাংগ্রাই উৎসব 3 দিন ধরে চলে, এটাও ইম্পর্টেন্ট। এভাবে দাগিয়ে দাগিয়ে পড়লে কোনোদিন ভুল হবে না, কোনোদিন মানে এমসিকিউ মিস করবে না, হ্যাঁ। আমার যখন এসএসসি পরীক্ষা, তখন আমার বইটা রেখে দিলে বুঝতে পারতে, এত দাগানো ছিল, এত দাগানো ছিল, মানে যতবার পড়তাম অতবার দাগাতাম, যতবার পড়তাম অতবার দাগাতাম। সেই জন্য আমি পরীক্ষার আগে মানে কোশ্চেন করলে বলতে পারতাম কোন পৃষ্ঠা থেকে এটা এসছে। আচ্ছা, মণিপুরে আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য, তাই না? ভারতের যে একটা মণিপুর আছে, এটা তোমাদের জানার কথা। তো মণিপুরীদের বাংলাদেশে যে মণিপুরি, তাদের আদি নিবাস হচ্ছে ভারতের যে মণিপুর সেখানে, এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালাও আছে, এটা ইম্পর্টেন্ট না। মণিপুরীরা সেখানে যেখানেই বসতি স্থাপন করে, সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে পাড়া। প্রতিটি পাড়াতেই থাকে দেব মন্দির ও মণ্ডপ।
ওই মন্দির ও মণ্ডপ ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম বা পাঞ্জায় বা পঞ্চায়েতের ভূমিকা খুবই। পঞ্চায়েত এই শব্দটা তো সবাই জানে বোধহয়, যারা হিন্দি সিরিয়াল টিরিয়াল দেখে বা হিন্দি সিনেমা দেখে তারা এই ওয়ার্ডটার সাথে পরিচিত। তো এই ওয়ার্ডটাই এই পাঞ্চায়েত থেকে এসেছে। হ্যাঁ, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে ওদের পাড়া বা গ্রাম, আহ এ- এ- এটাকেই হয়তো ওরা পঞ্চায়েত বা পঞ্চায়েত বলে, তাই না? পঞ্চায়েত মানে হচ্ছে একটা কি বলে, একটা বোর্ড অফ মেম্বারের মতো কয়েকজন থাকে, তারাই বিচার সালিশ যা করার বা যা যা কিছু অর্ডার দেয়ার তারাই দেয়। আর যেমন কিছু ছবিও আছে। অধিক মণিপুরী জনগোষ্ঠীর 7টি গোত্রে বিভক্ত, ইম্পর্টেন্ট। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আপোকপা। এটাও ইম্পর্টেন্ট, প্রাচীন ধর্মের নাম আপোকপা। তবে মণিপুরীদের অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী। মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী। এটাও একটা ইম্পর্টেন্ট, যে কোন কোন গোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী, এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সনাতন ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব, রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা আছে, মানে মণিপুরীদের মধ্যে যারা হিন্দু তাদের প্রধান উৎসব হচ্ছে রাস আর রথযাত্রা। আর রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য মেলার আয়োজন করা হয়ে থাকে। মণিপুরীরা প্রধানত কৃষিজীবী। এটা এত ইম্পর্টেন্ট না, তারপর একটু জেনে রাখলে। ভাত মাছ শাকসবজি মণিপুরীদের প্রধান খাদ্য। মণিপুরি পুরুষেরা সাধারণত ধুতি গামছা জামা, এগুলো ইম্পর্টেন্ট না। এটাও ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট তাদের নিচে আমি দাগ দিয়েছি। ওকে, তোমরা চাইলে বইটা সামনে রেখে আমি যেখানে যেখানে দাগ দিব সেই জায়গাগুলো তোমরা দাগ দিয়ে রাখতে পারো। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রামগড় রাঙামাটি কাপ্তাই চট্টগ্রাম জেলা বৃহত্তর কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা। আচ্ছা, ত্রিপুরা হচ্ছে এমন একটা জনগোষ্ঠী যেটা হচ্ছে কুমিল্লায় আছে। এর আগে খেয়াল করেছো কিনা তোমরা জানি না, যে চট্টগ্রামে চাকমারা ছিল, চট্টগ্রামে রাঙামাটিতে খাগড়াছড়িতে চাকমারা ছিল, কিন্তু কুমিল্লা নোয়াখালীতে কোনোটা ছিল না। সিলেটে ছিল হচ্ছে মণিপুরীরা, কিন্তু কুমিল্লা নোয়াখালী, সিলেটে যেমন ছিল মণিপুরীরা ছিল, কিন্তু কুমিল্লা নোয়াখালীতে ত্রিপুরা জনগোষ্ঠী আছে। তার মানে এই জায়গাটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে বৃহত্তর কুমিল্লায় কোন জনগোষ্ঠী বাস করে, কোন জাতিসত্তা বা কোন জাতিগোষ্ঠী বাস করে। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তাদের ভাষার নাম ককবরক। এটাও ইম্পর্টেন্ট। নিজস্ব বর্ণমালা নেই, সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, ছেলেরাই সম্পত্তির উত্তরাধিকারী। ত্রিপুরারা বর্তমান সাধারণভাবে সনাতন হিন্দু, মানে সনাতন হিন্দু ধর্মাবলম্বী। তার মানে তাদের ধর্ম হচ্ছে এটা প্রধান ধর্ম। তারা এখনো তাদের প্রাচীন ও লোকজ ধর্মের নানা দেবদেবীর পূজা। এটা এত ইম্পর্টেন্ট কিছু না। ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ। বয়নে মানে নিজেদের কাপড় ওরা নিজেরাই বানায়। হ্যাঁ, যেরকম গামছার কাপড় হোক আর তারপরে ধরো মানে যে কাপড়ই হোক ওরা নিজেরা নিজেরা বানিয়ে সেটা পরে। তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তাঁতে তৈরি করে। পুরুষেরা পরিধান করে নিজেদের তৈরি গামছা ও ধুতি। এরাও কৃষিজীবী, পাহাড়ে জুম চাষ করে। ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। সঙ্গীতের যেমন প্রচলন আছে তেমনি আছে নানা প্রকারের নৃত্য। ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশু, এটা ইম্পর্টেন্ট। ত্রিপুরাদের প্রধান উৎসব কি? জনগোষ্ঠীর বৈশু, মারমাদের সাংরাই, চাকমাদের বিজু। উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈশাখী। ব্যাপারটা বুঝতে পেরেছো? ত্রিপুরাদের প্রথম অক্ষর কি? বই, মানে বৈশুর বই, মারমাদের সাংরাইয়ের সা, চাকমাদের বিজুর বি। এই তিনটা নিয়ে হয়েছে বৈশাখী। নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব, মানে তিনটা উৎসব একসাথে করে। হ্যাঁ, এটা একটু বৃহৎ পরিসরে হয় আর কি, একসাথে করেছে সেজন্য এটার নাম দিয়েছে বৈশাখী। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখে নেই। মাহিন কি বলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেধা, না ম্যাম এখন ফরিদপুরে বাড়ি। আচ্ছা, ঠিক আছে। তারপর গৌরব দাস ম্যাম আগের হ্যাঁ, দেখাচ্ছি। আগের স্লাইডটা কেন, পুরোটাই দেখাবো। মিস আমি বাংলা এমসিকিউ পড়েও যাই না, তাও ফুল মার্ক পাই। বা মিথিলা তো খুবই ব্রিলিয়ান্ট। নুসরাত জুম চাষ, আচ্ছা জুম চাষ ভালো কোশ্চেন করেছো। জুম চাষ হচ্ছে আহ এক ধরনের ধান গাছের মতো, কিন্তু ধান গাছ হচ্ছে সমতল জায়গায় হয়, জুম চাষটা হয়
পাহাড়ি জায়গায় এই জুম চাষটা হয়। ঠিক আছে, এটাও ধান চাষের মতোই, কিন্তু এটা পাহাড়ে হয়। মানে পাহাড়ের যে মাটিটা, এটা এই চাষের জন্য। ম্যাম আপনি কি মনিরা ম্যাম? ইয়াস, আমি মনিরা ম্যাম। কই শাক। নো কোশ্চেন, অল ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ম্যাম আপনি না না, পড়েছি তো। আমি চেষ্টা করি সবার মেসেজ পড়ার, কোনোটাই বাদ দেন, আমি খুঁজে 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 পড়ি। মণিপুরি, উমার, উমারটা মণিপুরি ও মারমাটা বুঝিনি। কোন জায়গাটা বুঝো নাই বাবা? মণিপুরি ও মারমাটা কোন জায়গাটা বুঝো নাই? মানে যেরকম একজনকে যেন একটা শব্দ বলেছে। আচ্ছা ম্যাম, বৈশাখীটা আবার বোঝানো, বোঝাচ্ছি। কোন জায়গাটা বোঝো না এক্স্যাক্টলি, ওভাবে যেরকম করে ওর মতো করে বলবেন, নুসরাতের মতো করে। এই অধ্যায় এতবার করেছি যে ঠোঁটস্থ মুখস্থ হয়েছে, খাদিজার কাছে নেই। তো তোমারই লাভ হবে, তুমিই সবচেয়ে ভালো পারবে। ঠিক আছে, যে যত বেশি পড়তে পারে তারই লাভ বেশি। আচ্ছা, যে আচ্ছা, পিতৃপদার্থের প্রধান উৎসব নববর্ষ বা বৈশু। আবার এই নববর্ষের প্রধান উৎসব নববর্ষ নিয়েই মারমাদের প্রধান উৎসব হচ্ছে সাংরাই। আবার নববর্ষ নিয়েই চাকমাদের প্রধান উৎসব হচ্ছে বিজু। তিনটা উৎসবই হচ্ছে নববর্ষ কেন্দ্রিক। হ্যাঁ, তো যেহেতু তিনটা উৎসবই নববর্ষ কেন্দ্রিক, সেহেতু তিনটা জাতিগোষ্ঠী তিনটা উৎসবই একটু মানে গ্র্যান্ড করে পালন করে, একটু বৃহৎ করে বড় করে পালন করে। যার কারণে তিনটা উৎসবের যে নামের প্রথম অক্ষর, বৈশুর বই, সাংগ্রাইয়ের সা, আর বিজুর বি, এই তিনটা প্রথম অক্ষর নিয়ে ওই যে বড় গ্র্যান্ড করে যে পালন করা যে পার্টিটা হয়, যে উৎসবটা হয়, সে উৎসবের নাম দিয়েছে বৈশাখী। হ্যাঁ, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। বোঝা গেল? যদি ধরো আহ আমরা সবাই ঈদ করি না? হ্যাঁ, তো এখন ধরো আহ একই এলাকার সবাই ঈদ করে। এখন আমরা চিন্তা করেছি যে হয়তো সবাই ঈদ করি, তাহলে আমরা কি করব, একটা বড় করে প্যান্ডেল ট্যান্ডেল করে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, এই ঈদটাকে সবাই মিলে একটু সেলিব্রেট করব। তো এরকম ওরাও চিন্তা করেছে যে যেহেতু তিনটাই হচ্ছে পয়লা বৈশাখ কেন্দ্রিক, সেহেতু তো আমরা সবাই মিলে একসাথে যদি মানে উৎসবটা পালন করি, এটা আর একটু বড় হবে, সবাই মিলে একসাথেই মজা করব। এটা ওরা ভেবে নিজেরাই করেছে, যেহেতু এটা অনেক বড় হয় সেজন্য এটা পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। আচ্ছা, আরেকটা যেন কে কি যেন জিজ্ঞেস করেছে। আচ্ছা, কি যেন জিজ্ঞেস করেছিল, কে? ও চাকমা মারমা বোঝে নাই, কোন জায়গাটা বোঝে নাই আমাকে একটু জানাও প্লিজ। গৌরব দাস ম্যাম আগে, আচ্ছা দেখাচ্ছি, আগের স্লাইড দেখাচ্ছি। এই যে আগের স্লাইড, আগের স্লাইডটা মেইন থিমটা বলেছি। মেইন থিমটার পরে আমি এই এই ডিটেলসটা পড়িয়ে তারপরে হচ্ছে আমি এমসিকিউ তে যাব। আচ্ছা, অনিরুদ্ধ মিস, এইটু পরিবারে এমন কোনো টিচার নাই যিনি চট্টগ্রামে থাকে। আমি বলতে পারছি না আসলে চট্টগ্রামে থাকে এমন কেউ আছে কিনা, থাকলেও থাকতে পারে, তবে এই মুহূর্তে সবাই ঢাকায় থাকে। আচ্ছা, আমি তাহলে বইয়ে যাই একটু, তো শেষ করে আমরা এমসিকিউ তে যাব। গৌরব দাস, নো মিস, বুক পেজ 52-তে আমি আন্ডারলাইন করবো। হ্যাঁ, সবই করব, সবাইকেই খুশি করে দিব। মণিপুরি প্রথম 2 লাইন, ওকে। প্রথম 2 লাইন হচ্ছে, মণিপুরের হচ্ছে আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য, এতে নিজস্ব বর্ণমালাও আছে। ওর নিজস্ব বর্ণমালা মানে ওরা যে ভাষায় কথা বলে সেই, মানে আমি গতকালকে তোমাদের বুঝিয়েছিলাম যে আহ এক এক, আমরা কথা বলি কি প্রথমে ধ্বনি দিয়ে, তাই না? ওরাও তো ধ্বনি দিয়েই কথা বলে, কিন্তু ওদের নিজস্ব ধ্বনি, যে ধ্বনিগুলো আছে, যেমন আমরা যেমন অ কে স্বরেও দিয়ে প্রকাশ করি, ওরা হয়তো স্বরেও কে অন্য কিছু দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, আমরা যেমন ক কে ক দিয়ে প্রকাশ করি, মানে খা যখন বলি তখন ক কে ক দিয়ে প্রকাশ করি, ওরা হয়তো ক কে অন্য কিছু দিয়ে প্রকাশ করে। এই জন্য ওরা বলেছে ওদের নিজস্ব বর্ণমালা, ওদের যে ধ্বনিগুলো আছে সেই ধ্বনিগুলো অন্যান্য বর্ণমালা দিয়ে প্রকাশ করে, যেগুলো আমরা বুঝতে পারি না। আর 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 এই জায়গায় আছে মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মানে কয়েকটা গ্রাম বাড়ি নিয়ে হচ্ছে একটা পাড়া হয়, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়। হ্যাঁ, সেই গ্রামগুলোকে শাসন করে এই পঞ্চায়েত বা পঞ্চায়েত। যেমন ওই গ্রামে
কি চুরি হয়েছে নাকি ডাকাতি হয়েছে, বা ওরা কিভাবে মেনটেন করবে, বা কেউ যদি কোনো অন্যায় করে সেগুলোকে কিভাবে বিচার করবে, এগুলো আসলে ডিসাইড করে হচ্ছে মণিপুরের এগুলো। আর এগুলো তো খুবই মানে না বোঝার কিছু নাই, এটা এমসিকিউর জন্য। আচ্ছা, মারমা লাস্ট লাইন, ওকে। মারমা লাস্ট লাইন, মারমা কোথায় বলেছে বৌদ্ধ ধর্মাবলম্বী হলো বড় উৎসব হচ্ছে নববর্ষের সাংরাই দেবীর পূজা। ওরা যাকে মানে মানে ওরা যাকে পূজা করে সেই দেবীর নাম হচ্ছে সাংরাই। এই জন্য এই যে ওরা যে নববর্ষ উপলক্ষে যে মানে উৎসব করে, সেই উৎসবটা 3 দিন ধরে চলে। যেহেতু দেবীর নাম, দেবীর নামে উৎসবের নাম তারা রেখেছে। দেবীর নামও সাংরাই, উৎসবের নামও সাংরাই। এবং এই এই মারমাদের সাংরাই, চাকমাদের বিজু, আর হচ্ছে ত্রিপুরাদের বৈশু, এই তিনটা মিলে হচ্ছে বৈশাখী। একসাথে ওরা পালন করে পুরো পার্বত্য চট্টগ্রামের এলাকায়। ঠিক আছে। বাংলা প্রেমিক মারমার পৃষ্ঠাটা দেখান। কোন মারমার পৃষ্ঠাটা? সিরাজুম মুনিরা ম্যাম, শব্দার্থগুলো একটু বুঝিয়ে দিবেন প্লিজ। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা একটু বইয়ে ফিরে যাই। এরপর হচ্ছে সাঁওতাল। সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ, সিলেটের চা বাগানে বসবাস করে। দেখো, এখানে দেখো, উত্তরবঙ্গ মানে দিনাজপুর, পঞ্চগড়, এই জায়গাগুলো, ঠিক আছে, ম্যাপের উত্তর উত্তর দিকগুলা। তাহলে উত্তরবঙ্গে প্রথম একটা গোষ্ঠী পেলাম যারা উত্তরবঙ্গে বসবাস করে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তারা, তাদের ভাষা অস্ট্রিক পরিবারের ইম্পর্টেন্ট এটা। সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক। আচ্ছা, তাহলে এটা খুবই ইজি মনে রাখা। একমাত্র গারো আর খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক, আর সবই হচ্ছে পিতৃতান্ত্রিক। সম্পত্তির মালিকানা এবং সমাজ ও পরিবারে পুরুষই প্রধান, মানে পিতৃতান্ত্রিক মানেই হচ্ছে এটা, পুরুষরাই প্রধান। সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই। ধর্মগ্রন্থ নেই বলতে বুঝেছি, যেমন আমাদের কোরআন আছে, হিন্দুদের বেদ আছে, তারপর হচ্ছে বাইবেল আছে, এরকম কোনো বই তাদের নাই। কোরআন যে মুখে মুখে ধর্ম পালন করে। পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কৃষক আর একটা হচ্ছে শ্রমিক। কিছু মানুষ আছে যারা হচ্ছে কৃষি কাজ করে, আর কিছু মানুষ আছে যারা হচ্ছে কলকারখানায় কাজ করে। অনেকের জন্য কৃষি যেমন প্রধান জীবিকা, তেমনি অনেকে আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামের ভূমিকা, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ, নাচল কৃষক বিদ্রোহ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় আছে। এই লাইনটাতে কি পরিমাণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কোনো জাতিগোষ্ঠীর অবদান থাকে সেটা হচ্ছে সাঁওতাল। হ্যাঁ, এর মধ্যে সাঁওতাল বিদ্রোহ, নাচল কৃষক বিদ্রোহ, এইগুলো একটু মনে রাখবে। দেখো, সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাড়িঘর লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং দিয়ে ছবি আঁকা হয়। তার মানে তারা মানে জাতি হিসেবে খুবই শৌখিন। সোহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব, এটাও খুব ইম্পর্টেন্ট। মোটামুটি ইম্পর্টেন্ট কেন, এগুলো না সব কাছাকাছি, যেমন সাংগ্রাই, সোহরাই, এটা একটু কনফিউশন তৈরি করতে পারে, যেজন্য তোমাদের পড়তে বলছি। এটা অনেকটা পৌষ পার্বণের মতো। পৌষ পার্বণের বলতে পৌষ মাসে বাংলাদেশে হচ্ছে অনেক পিঠা পুলি এগুলো হয় আর কি, ঠিক আছে। তো পৌষ পার্বণের সময় ওরাও অনেক মানে মানে নতুন ঘরে নতুন চাল উঠে, সেই চাল দিয়ে মানে ওরাও হয়তো পিঠা পুলি বানায়, যার কারণে এটাও একটা উৎসব। সাঁওতাল নৃত্যে মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে, তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয়। এটাও ইম্পর্টেন্ট যে কোন জাতিগোষ্ঠীর ঝুমুর নাচ জনপ্রিয়, বা সাঁওতালদের কোন নাচ খুবই জনপ্রিয়। দুই রকম ভাবে এমসিকিউটা হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের এইসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতি সত্তার জীবন ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ করেছে। দেশের সামগ্রিক উন্নয়নেও রয়েছে তাদের বিরাট অবদান, তারা আজ জাতীয় মূলধারারই অংশ। তো এই হচ্ছে আমাদের আহ সাঁওতাল সহ সবকিছু। কোনো কোশ্চেন আছে? শব্দার্থ পড়িয়ে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। মেধা, অস্ট্রিক পরিবার। অস্ট্রিক মানে হচ্ছে আমাদের যে ভাষা গোষ্ঠী আছে, একটা ভাষার চার্ট আছে। হ্যাঁ, আমাদের বাংলা ভাষাটা কোত্থেকে আসলো, বাংলা ভাষা আসার আগে এই মানে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ তো আর বাংলাদেশ ছিল না তখন। এইটা যে যে জায়গাটুকু ছিল, এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে।
তো আর্যরা যেখান থেকে এসেছে, আর্যদের ভাষা ছিল অস্ট্রিক। তো ওই অস্ট্রিক পরিবারেরই ওই ভাষায় কিছু না কিছু ওদের আছে, সেজন্য বলেছে অস্ট্রিক পরিবারের। যেমন আমরা সংস্কৃত কথা বলি, তাই না? আমাদের ভাষার বিভিন্ন জায়গায় সংস্কৃতের একটা ছাপ আছে। তাহলে আমরা বলতে পারি যে বাংলা ভাষা সংস্কৃত পরিবারের, এরকম বলতে পারি। ওদের ভাষাটাও সেম, ওদের যে ভাষাটা, ওই ভাষাটা অস্ট্রিক ভাষা যেরকম ছিল সেরকম কাছাকাছি। এই জন্য বলেছে অস্ট্রিক পরিবার। ম্যাম, আমাকে চিনেছেন? আমি ফাতেমা। আমি আসলে ওভাবে এখনো সবাইকে চিনে উঠতে পারিনি। নুসরাতের কথা মনে থাকে, আর যারা রেগুলার রেসপন্স করে তাদের কথা মনে থাকে। আজকে থেকে চিনলাম তোমাকে, যে তুমি ফাতেমা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে শব্দার্থে। প্রথম শব্দার্থ হচ্ছে সংখ্যা স্বল্প জাতি সত্তা। সংখ্যা স্বল্প মানে, স্বল্প মানে কম। সং- সংখ্যা স্বল্প মানে কম সংখ্যা, মানে স্বল্প মানে কম, ঠিক আছে। তো বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর অংশ হচ্ছে বাঙালি। বাঙালি বলতে যে আমরা তোমরা যারা আছে, যারা উপজাতি নই। বাঙালি ছাড়া আরো কিছু জনগোষ্ঠী বা জাতি আছে, মানে বাঙালি বলতে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি। আরো যারা জনগোষ্ঠী বা জাতি আছে তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে না, যার কারণে আমরা ওটাকে আলাদা করে দেই, কিন্তু একই দেশে থাকি। আচ্ছা, যারা আছে তারা ভাষা, সামাজিক রীতিনীতি প্রভৃতির দিক থেকে বাঙালির মতো নয়। তাদের সংখ্যা বাঙালিদের তুলনায় কম। এই জন্যই বলেছে যে কম, বলে সংখ্যা স্বল্প মানেই কম। এই জন্য এগুলাকে বলা হচ্ছে সংখ্যা স্বল্প জাতিসত্তা, ঠিক আছে। সংস্কৃত মানে তো সবাই বোঝার কথা, কালচার। মোট কথা, ইংরেজিতে যদি বলি কালচার। এক একজনের এক এক গোষ্ঠীর কালচার, এক এক মানে এক এক গোষ্ঠী হয়তো আহ গামছা টাইপের জামা পরে বা ওড়না টাইপের জামা পরে, এক এক গোষ্ঠী শাড়ি পরতে পারে, এক এক গোষ্ঠী হচ্ছে ওই যে ঘাগরা চোলি পরতে পারে। হ্যাঁ, এক একজনের কালচার এক এক রকম। কেউ হয়তো বৌদ্ধ ধর্মের, কেউ হিন্দু ধর্মের, মানে ধর্মটাও আলাদা। আবার কেউ প্রকৃতি পূজা করে, এগুলো একটা কালচারের অংশ। হ্যাঁ, তারপরে যেমন উৎসব গুলো কালচারে, কেউ বৈশাখী, কেউ বৈশাখ বলে, কেউ বিজু, কেউ সাংরাই। এক এক ধরনের কালচার এক এক রকম। আর্য ভাষা, এই যে দুনিয়ার একটি প্রধান ভাষা গোষ্ঠীর নাম ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। বাংলাদেশের বাংলা ভাষাটাও কিন্তু এই ভাষা গোষ্ঠীর আন্ডারেই পড়ে। তার একটি শাখার নাম আর্য ভাষা। এই আর্য ভাষা থেকে, এই যে দেখো বলো, বাংলা, হিন্দি, উড়িয়া, চাকমা এগুলো ভাষার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে? দেখি তো। ম্যাম, একদিন আমি রেগুলার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আর কেউ দেই নাই সেদিন আচ্ছা আচ্ছা। আবেশ কি বলছে? আবেশ, ওয়ালাইকুম আসসালাম, কারেন্ট ছিল না তাই লেট হয়ে গেছে। আচ্ছা, রেকর্ডটা দেখে নিও। সাইবা বলছে ম্যাম আজকে কয়টা টপিক পড়াবেন? আজকে তো 3টা টপিক পড়ানোর কথা ছিল, দেখা যাক কি হয়। মেহেক বলছে নো ম্যাম, অল ক্লিয়ার। ওকে, যেহেতু অল ক্লিয়ার। পিতৃতান্ত্রিক পরিবারও আমি বলেছিলাম যে যেটা যে যেই পরিবারের পিতাই প্রধান, সেটাই পিতৃতান্ত্রিক পরিবার। পিতাই সম্পত্তির অধিকারী হয় এবং পিতাই মানে ডমিনেট করে, বা সব ডিসিশন গুলো পিতারাই নেয়, ঠিক আছে। খাদি হচ্ছে হাতে কাটা মেশিন, সুতা দিয়ে তৈরি কাপড়। এই খাদি কাপড় সবারই দেখার কথা, কুমিল্লার খাদি খুব বিখ্যাত। যেগুলার চাদর হয়, জামা কাপড় হয়, সবই হয় একটু মোটা, কিন্তু খুব সফট। লৌকিক আচার অনুষ্ঠান, স্থান জাতি বিশেষের ঐতিহ্যগত আচার অনুষ্ঠান যার মধ্যে বর্তমান নাগরিক রুচির প্রভাব পড়েনি তাকে লৌকিক মানে হচ্ছে যেগুলো এলাকা ভিত্তিক, সেগুলোকে লৌকিক বলে। হ্যাঁ, লৌকিক মানে হচ্ছে ধরো তুমি গেলে হচ্ছে তোমাদের গ্রামের বাড়িতে। হ্যাঁ, এই যে একটু আগে কে যেন বলছে কার বাড়ি হচ্ছে ফরিদপুর, নানার বাড়ি বলছিল ফরিদপুর। ফরিদপুর গিয়ে দেখলে সেখানে অন্যরকম একটা পিঠা খায়, যেটা কিনা তুমি এখানে খাও না, বা আমি যে ঢাকায় থাকি আমরা হয়তো ওই ওই পিঠাটার নামও জানি না। এই যে ওদের দেশের একটা পিঠা বা ফরিদপুরের একটা পিঠা, সেই পিঠাটাই হচ্ছে লৌকিক। হ্যাঁ, সেটাই হচ্ছে লৌকিক এলাকার যে একটা সিগনিফিকেন্ট একটা বিষয়, সেটাকেই লৌকিক বলে। হ্যাঁ, লৌকিক আচার অনুষ্ঠান মানে যে এলাকা ভিত্তিক যে আচার অনুষ্ঠানগুলো থাকে সেগুলোকেই বলে। আচ্ছা, স্থান ও জাতি বিশেষের ঐতিহ্যগত আচার অনুষ্ঠান যার মধ্যে নাগরিক রুচির প্রভাব পড়েনি তাকে লৌকিক আচার অনুষ্ঠান বলে। আচ্ছা, মাতৃসূত্রীয় পরিবার মানে হচ্ছে যেখানে পুরুষগণ সমাজ পরিচালনা ও শাসনের অধিকারী হলেও নারীদের পরিচয়ে মানে তারা সবকিছু করবে, কিন্তু মেয়েদেরকে, মানে এটা আমার কাছে এক ধরনের রেসপেক্ট মনে হয়, যে মেয়েদেরকেই ওরা মানে সামনে রাখে বা আগে রাখে, বা
সম্পত্তির উত্তরাধিকার ক্ষেত্রেও মেয়েদেরকে একটা প্রায়োরিটি দেয়। এটাকেই বলে মাতৃসূত্রীয় পরিবার। আর পদবী হচ্ছে উপাধি, মানে আমরা নামের শেষে যাদের নামে খান থাকে খান বসায়, বা যাদের চৌধুরী থাকে চৌধুরী বসে, এগুলোকে পদবী বলে। কর্মক্ষেত্রে পদবী বলতে মানে আমি কি অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি, নাকি ম্যানেজার, এরকম এটাকে বলা হয় পদবী। আর জুম বলেছিলাম পাহাড়ে চাষাবাদের বিশেষ পদ্ধতি, কারণ যারা পাহাড়ে বসবাস করে তারা তো এরকম সমতল মাটি পায় না। তা তো ওদেরকে খেতে হবে, কাজ করতে হবে, তখন ওরা এই পাহাড়েই চাষাবাদ করে। মঙ্গোলীয় ভাষাগোষ্ঠী হচ্ছে একটি ভাষাগোষ্ঠী যা যা এই ভাষাগোষ্ঠীর অন্তর্গত প্রতিটি ভাষার আলাদা আলাদা রূপ ও বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এই মঙ্গোলীয়টা একটু বলি আমি। এটা হচ্ছে এই যে এই আমাদের ধরো পুরো সাবকন্টিনেন্ট, বা আচ্ছা শুধু সাবকন্টিনেন্ট বাদ দিই, শুধু বাংলাদেশ যখন ছিল, একেবারে বাংলাদেশ তো যখন ছিল না, তখন এই মঙ্গোলীয় গোষ্ঠী আরো কি কি গোষ্ঠী একসাথে ছিল। হ্যাঁ, তখন এই আর্যরা আর্যরা এই ইরান থেকে আসে। ইরান থেকে আসার পরে আর্যদের সংখ্যা বেশি থাকে, বেশি থাকে বলে মঙ্গোলীয়রা তখন চলে যায়। এই যে চীনারা কিন্তু মঙ্গোলীয় গোষ্ঠীর অন্তর্গত। দেখবা চীনাদের সব একরকম, এবং চীনাদের অনুকরণেই কিন্তু এই যে উপজাতিগুলো ওদের ওদের মতোই দেখা যায়। চীন চীন কোরিয়া, ওদের মোটামুটি সব একই রকম সবাই, মানে পার্থক্য করা কঠিন, তাই না? একমাত্র বাংলাদেশে সব হচ্ছে মিক্সড। বাংলাদেশে আর ইন্ডিয়াতে মানে এই পুরো সাবকন্টিনেন্টে হচ্ছে মিক্সড, কারণ বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে মিশেছে। কিন্তু ওরা কিন্তু আলাদা নিজেদের মানে গোষ্ঠী বজায় রেখেছে। বোঝা গেল? মণ্ডপ হচ্ছে পূজা বা সভা সমিতির ছাদযুক্ত চত্বর, একটা সামিয়ানা করে একটা প্যান্ডেলের মতো করে, সেখানে হয় পূজা হয় কিংবা সভা সমিতি হয়, এটাকেই বলা হয় মণ্ডপ। যারা হিন্দু বিয়েতে গিয়েছে তারা জানবে যে মণ্ডপে বিয়ে হয়, তাই না? বয়ন মানে বোনা। আচ্ছা, মোটামুটি এটাই হচ্ছে আমাদের আলোচনা। তার মধ্যে কবি পরিচিতি এটা হচ্ছে উনি হচ্ছে প্রাবন্ধিক একে সেরাম। মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে পথিকৃৎ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে এখান থেকে মণিপুরী সাহিত্য চর্চার পথিকৃৎ কে। জন্ম 1952 সালের হবিগঞ্জে, কারণ হবিগঞ্জে থাকার কারণে ওনার মণিপুরীদেরকে দেখার সুযোগ হয়েছে। মানে হবিগঞ্জে সিলেটের ওই পাশটাতেই মণিপুরীরা থাকে। উল্লেখযোগ্য গ্রন্থ হলো বসন্ত কুন্নী পালগি লৈরাং, মণিপুরী কবিতা, চৈতন্যে অধিরাস, মণিদীপ্ত, মণিপুরী ও বিষ্ণুপ্রিয়া বিতর্ক, এগুলো হচ্ছে তার এই এই হচ্ছে আমাদের আহ মূল ইয়াটা। এর মধ্যে কারো কোনো সমস্যা আছে নাকি একটু দেখে আমরা এমসিকিউ তে চলে যাচ্ছি। আবেশ কি বলছে? আবেশ আমার বাড়ি ফরিদপুর, ওকে। নিউক্লিয়ার তার কি পাহাড় কেটে চাষ করে? পাহাড় কাটা লাগে না, পাহাড়ের মধ্যেই করে। ওরা তো মানে অনেক হার্ড ওয়ার্কিং থাকে, ওরা পাহাড়ে উঠতে নামতে ওদের কোনো কষ্ট হয় না। আমরা হয়তো একটা সিঁড়ি উঠতেই আমাদের জান বের হয়ে যায়, কিন্তু পাহাড়িরা অসম্ভব পরিমাণে পরিশ্রম করতে পারে, আর ওদের অনেক এনার্জি থাকে। হ্যাঁ। মিস, আপনার ফেভারিট খাবার কি? ইফতারে পেঁয়াজু বুট বেগুনি নাকি পেঁয়াজু? আচ্ছা, ইফতারে আমি এই যে এই আইটেম গুলো খাওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, গত 4-5 বছর ধরে আমি ইফতারে এইসব ভাজাভুজি খাই না। ইফতারে আমি মানে ফল রাখার চেষ্টা করি আর দইটা রাখার চেষ্টা করি। ম্যাম থ্যাঙ্কস আমাকে মনে রাখার জন্য। ওকে। মেহেক বা মলফিয়ার, ওকে। নেক্সট চলে যাচ্ছি। আহ আচ্ছা, একটু দেখো, ত্রিপুরাদের কোন বিষয়টি খুবই সমৃদ্ধ? ভাষা বিন্যাস, শিক্ষা দীক্ষা, সঙ্গীত নৃত্য, শান্তি চেতনা, কোনটা? একটু জানাও, আমি তাড়াতাড়ি করে। ত্রিপুরাদের কোন জিনিসটা, আই হ্যাঁ রে, আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে। তোমরা জানাও, আমি একটু চার্জে দিয়ে আসছি। ত্রিপুরাদের কোন জিনিসটা আমাকে, না সবাইকে মনে রাখি বাবা, একটু সময় দিতে হবে। ত্রিপুরাদের কোন জিনিসটা, কোন বিষয়টা খুবই সমৃদ্ধ? ত্রিপুরাতে কোন বিষয়টি খুবই সমৃদ্ধ? ভাষা বিন্যাস, শিক্ষা দীক্ষা, সঙ্গীত, নৃত্য, শান্তি চেতনা। আচ্ছা, কে যেন বলছে গ। আচ্ছা, তারপর মাহিন কি বলছে? মাহিন বলছে সি। মেধা কি বলছে? মেধা বলছে গোয়া। তাহলে সবাই সবাই তাহলে ভালোই পারো।
হ্যাঁ, হেলদি ইফতার, ইফতারে অবশ্যই হেলদি খাওয়া উচিত। বাংলাদেশের এটা একটা মিসকনসেপশন যে আমাদের ইফতারে এগুলা খেতে হবে, ওই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। আচ্ছা, মোটামুটি সবাই বলতে পেরেছে যে ত্রিপুরাদের বিষয়টি হচ্ছে সঙ্গীত আর নৃত্য। বাংলাদেশের মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে পথিকৃৎ কবি ও প্রাবন্ধিক কে? বাংলাদেশে মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে পাওয়ারটা একটু পড়ে নেই। মেহেক কি বলছে? সি। সি। মাহিন টু বি। ফাতিমা খ। ওকে, মেধা দুইয়ের কাছে সবাই পারো, আরে সবাই পারছে, কি ব্যাপার, কাউকে আটকাতে পারছি না। ও বাবা, সবার হয়েছে, নুসরাতেরও হয়েছে। বাকিরা? সাবরিনা কি বলছে? ম্যাম আপনি আমাকে মনে রাখেন না, আমি সবাইকে মনে রাখবো, আমাকে একটু মনে রাখার মতো সময় দাও। তোমাদের ক্লাস তো মনে হয় আমি এই প্রথম তিনটা একসাথে নিলাম। টু বি। ইরা। ও, ইরা 3 নাম্বারটাও বলে ফেলেছে। আচ্ছা, সিরাজুম মনিরা। ম্যাম আমার আপনার নাম সেম সেম, হ্যাঁ পেঞ্চ, আমার নাম মনিরা, হ্যাঁ। টু সি। আচ্ছা, আর কে আর কে আর কে আর কে? এই যে চলে আসছে আরেক পার্সন, সে দিতেই থাকবে দিতেই থাকবে, ওর কারণে অন্য কারোটা দেখা হয় না। একের গো। আতিকুর রহমান ঢুকে, সবাই মোটামুটি মানে বলতে পেরেছে। চাকমাদের জনপ্রিয় লোকসঙ্গীত কোনটি? ঝুম নাচ, ফুল বিজু, মূল বিজু, গজ্জা বজ্জা। চাকমাদের জনপ্রিয় লোকনৃত্য কোনটি? চাকমাদের জনপ্রিয় লোকনৃত্য গীত কোনটি? ওকে। 3A। মাহিন বলছে 3A। সবাই দেখি পারি, আরে আমি কি পড়াবো বলো তো, তোমরা দেখি সব পারো। মন শুধু বলছে 3B। সবাই এ বলছে, মন বলছে 3B। বাকিরা? জান্নাতুল মাওয়া। হ্যাঁ, একমাত্র মন ছাড়া সবাই এ বললো। নুসরাত এ। ঠিক আছে, তাহলে চাকমাদের জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে, নৃত্যগীত হচ্ছে। এবার দেখো, বাঙালি ছাড়া অন্যান্য জাতিসত্তা জাতীয় মূলধারারই অংশ, কারণ তারা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, জাতীয় সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ধর্মীয় দিক থেকেও তারা গুরুত্বপূর্ণ। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1 2 3। তারা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, জাতীয় সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, দেখি কি বলছে। 4A। নুসরাত বলছে 4A, জান্নাতুল বলছে 4 হ। আচ্ছা, আতিকুর রহমান এখনো 3তেই আটকে আছে। বাংলা প্রেমিক কিসের খ হবে এটি বলতে হবে। মিফট বলছে 4D। ইরা কি বলছে? 4 গ। একজন বলছে অ, ক, খ, গ, 3 ধরনের এটাই আসছে। মাহিন বলছে, মেহেক বলছে এ, অভিত বলছে 3A। 4 এ কি হবে? 4। যাহারা বলছে 4D। সিরাজুম মনিরা বলছে ক হবে। ইরা বলছে ক। মাহিন বলছে ডি। জান্নাতুল মামা বলছে ক। উম ক আর ঘরটার মধ্যে সবাই একটু ইয়ে হয়েছে, শুধুমাত্র এই যে কে এটা, বাংলা প্রেমিক বলছে হচ্ছে খ। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, জাতীয় সমৃদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার মানে হচ্ছে 1 ও 2 ক হবে। যারা ক বলেছো তাদেরটাই সঠিক। ধর্মীয় দিক থেকে তারা গুরুত্বপূর্ণ কিভাবে? ধর্ম তো যার যার আলাদা, তাই না? ধর্মীয় দিক থেকে তারা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা,
তাহলে আমাদের এই প্রথম চ্যাপ্টার শেষ। আরেকটা চ্যাপ্টার পড়াবো, সেই চ্যাপ্টারটা পড়ানোর পরে মানে 15 বাজা পর্যন্ত পড়াবো। তারপরে আমরা চলে যাব ব্রেকে। যখনই 7টা 15 বাজবে তখনই আমরা চলে যাব ব্রেকে। ঠিক আছে। নেক্সট পর্ব হচ্ছে সাম সাম্য। একটু দেখে নেই সাম্য কত নাম্বার। আহ সাম্যর পেজ নাম্বারটা একটু দেখে নেই। সাম্যর পেজ নাম্বার হচ্ছে 80। আচ্ছা, দেখি সবাই আছে তো নাকি চলে গিয়েছে। ফাতেমা, না 4A হবে। মেধা ম্যাম, সাম্যটাও কবিতা, হ্যাঁ কবিতা। পেজ 80, ওকে। মাহিন 80 পেজ, ফাইন। থ্যাংক ইউ যারা আগেই বলে দিয়েছো। আর পূর্ণিয়া তুমি তো দেরি করে ফেলেছো, কোথায় ছিলে? মেধা, আজকের টপিক তো ছিল গদ্য। না, আজকে গদ্য পদ্য মিলেই রেখেছি, কারণ ক্লাস 6-এ আমি এরকম গদ্য রেখেছি। তারপর ওরা বলছে ম্যাম পদ্য পড়াবেন না, পদ্য পড়াবেন না, সেজন্য আমি আজকে গদ্য পদ্য মিলিয়ে রেখেছি। আমার মানে ক্লাস কখন সেট হবে, ক্লাস কখন সেট হবে মানে কায়েস বুঝতে পারলাম না। আচ্ছা। উম ঠিক আছে। সাম্য শুরু করছি। সাম্য সুফিয়া কামালের। শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। পায়ের তলায় মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলে আছে দলে দলে। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করো। বলেছে শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, মানে একজনের সাথে তো দুইটা হাত আছে, এরকম শত মানুষের সাথে আরো দুইটা করে গুণ করলে কত হয়? 100 মানুষের সাথে যদি দুইটা হাত করে থাকে তাহলে 100-র সাথে 200 হয়ে যায়, তাই না? শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, সবাই মিলে একসাথে হয়ে যায়। সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত, মানে যত দেশ আছে সব দেশেই মানে আহ, মানে সময়ে সময়ে সবাই সমুন্নত হই, মানে সমুন্নত মানে উন্নতির পথে চলে যাই। আমরা একা কখনো উন্নতি লাভ করতে পারি না। আমরা উন্নতি লাভ করার জন্য সবাইকে সাথে নিয়েই উন্নতি লাভ করি। ঠিক আছে। বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানে এই যে বিপুলা পৃথিবী, এত বড় একটা পৃথিবী, তার অনেক অনেক পথ থাকে, তাই না? তো মানে অনেক দেশ থাকে, অনেক দেশে অনেক রাস্তা থাকবে, সেই রাস্তায় সব দেশের মানুষই যাতায়াত করে, তাই না? কিসের জন্য যাতায়াত করে বলো? সবাই সকালবেলা ঘুম থেকে উঠে যার যার কাজে চলে যায়, তাই না? সে কাজের খোঁজে বা কাজের ডাকেই চলে যায় অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান। মানব মানে এই যে মানুষের জীবন, সেই মানুষের জীবনটা শ্রেষ্ঠ কেন? শ্রেষ্ঠ যেমন তেমন আবার কঠিনও, তাই না? মানে ইজিলি কোনো কিছু আমরা পাই না, আমাদের পরিশ্রম করতে হয়। ধরো আমরা যদি ভাতও খেতে চাই, কি করতে হয় চাষিদেরকে? সেই ভাত করার জন্য আগে মাটি উর্বর করতে হয়, তারপর সেটাতে সার দিতে হয়, মাটি রেডি করে তারপরে বীজ বুনতে হয়, তারপর পানি দিতে হয়, কত পরিশ্রম করতে হয়, তাই না? তাই না? যেমন আমরাও মানে বাসায় যখন খাই, আমরা কি ডাইরেক্ট খেয়ে ফেলি নাকি সেটাকে রান্না করতে হয়? তাহলে প্রত্যেক মানুষকেই আমরা শ্রেষ্ঠ, কারণ হচ্ছে আমরা কঠোর পরিশ্রম করতে পারি এবং আমাদের কাজের মাধ্যমে আমরা মহিয়ান বা মানে বড় হতে পারি। কর্মে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তমান, মানে সংগ্রামে, মানে আমরা যে এই যে এত স্ট্রাগল করছি,
সেগুলোর সাহস আছে বলেই করছি, সেগুলো মানুষের দ্বারাই সম্ভব। এই জন্য আলোকে দীপ্তিমান, মানে এই জন্যই অন্যান্য প্রাণীর থেকে আমরা আলাদা। পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়ায় মানুষ চলেছে, মানে এই যে আমরা সবার সাথে একসাথে এক মিলেমিশে কাজ করে চলি, যার কারণেই আমরা সেটাকে মাটির নিচে কি আছে সেগুলো আমরা খুঁজে বের করতে পেরেছি। যেমন মহাকাশে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে সেসব বিষয়ে আমরা জানতে পেরেছি, বা সমুদ্রের নিচে দিয়ে যে কি হয় সেগুলো আমরা জানতে পেরেছি। এগুলো মানুষের পক্ষেই সম্ভব হয়েছে, কারণ মানুষ সবার সাথে মিলেমিশে, মানে একজনের পক্ষে তো হলে তো সম্ভব ছিল না, সবাই মিলে করি বলেই সম্ভব হয়েছে। আমরা কবিতা পড়ছিলাম, সাম্য কবিতাটা, সাম্য কবিতার মানে কথার মধ্যেই, সাম্য কথাটার মধ্যেই এই কবিতার আসলে মূল বক্তব্যটা বলা আছে। সাম্য মানে কি? সমান থেকে সাম্য, ঠিক আছে, সবাই যদি একসাথে থাকে সেটাই হচ্ছে সাম্য, সবারকে সমানভাবে সুযোগ দেওয়া বা সমানভাবে অংশগ্রহণ করাকে সাম্য বলে। একটু শব্দার্থটা পড়ে যাই। শতেক, শতেক আমি আবার বলছিলাম মানে হচ্ছে 100, শত মানে 100, এক শতকে মানে শতেক। সমুন্নত, সমন সমুন্নত হচ্ছে একটা সন্ধি। সমযোগ উন্নত, সমযোগ উন্নত মিলে হচ্ছে সমুন্নত, মানে হচ্ছে অতিশয় উঁচু, মানে আহ উন্নত একটা জায়গা, উন্নত মানেই তো উঁচু হয়, তাই না? বিপুল, বিশাল, বিশাল প্রসারিত, প্রসারিত মানে হচ্ছে বিস্তার লাভ করেছে এমন। অনন্ত, যার অন্ত বা শেষ নেই। মহিয়ান, মহিয়ান মানে সুমহান। সংগ্রাম, লড়াই, প্রজ্ঞা, গভীর জ্ঞান, দীপ্তিমান, উজ্জ্বল। সিন্ধু, সমুদ্র, সাগর। কেতন, পতাকা। তো অবজেক্টিভ থেকে যেগুলো ইজি সেগুলো থেকে আসার সম্ভাবনা নেই, কিন্তু যেগুলো একটু তোমাদের মনে হয় যে না এটা আমাদের পারা সম্ভব না, যেমন কেতনটা ইম্পর্টেন্ট, সিন্ধুটাও ইম্পর্টেন্ট, প্রজ্ঞাও ইম্পর্টেন্ট, সংগ্রাম পারার কথা, মহিয়ানও ইম্পর্টেন্ট, অনন্ত পারার কথা, প্রসারিতটাও ইম্পর্টেন্ট। প্রসারিতটা ইয়েতে সৃজনশীলের 1 নাম্বার বা 2 নাম্বারেও আসতে পারে। বিপুল পারবে, সমুন্নত পারবে, শতেকও পারবে, ওগুলো নিয়ে চিন্তা নেই। তারপর ধর্ম, পাঠের উদ্দেশ্য হচ্ছে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতার বোধ সৃষ্টি করা, যে সবাই যে এক, এই বোধটাই সৃষ্টি করা হচ্ছে এই এই কবিতার পাঠের উদ্দেশ্য। আর কবিতাটা নওল কিশোরের দরবারে গ্রন্থ থেকে গ্রন্থভুক্ত, মানে ওই ওই বইটার ভিতরে নওল কিশোর যে বই, নওল কিশোরের দরবারে এই বই, মানে এই নামের বইয়ের একটা কবিতার নাম সাম্য। হ্যাঁ, সেখানে এই মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ, মানে এই কবিতার মূল নাম হচ্ছে মিলিত সেবা ও সাম্য প্রীতিতে। এখানে এখানে শুধু দিয়েছে তোমাদের বইটিতে সাম্য নামে, কিন্তু এই বইটার মূল নাম মানে এই কবিতাটার মূল নাম হচ্ছে মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ। কোনো বড় কাজ কেউ একা করতে পারে না, সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ, তাই না? আমরা যদি একটা বিল্ডিং বানাতে চাই, একা কেউ বিল্ডিং বানাতে পারবে? কিছু লেবার হায়ার করতে হবে, প্রথমে তো সেটা ডিজাইন করতে হবে কিভাবে বানাবো, তারপর লেবার হায়ার করতে হবে, জিনিসপত্র দিতে হবে লেবারদেরকে, তারপর সব লেবাররা যার যার কাজ ঠিক ঠিক করলেই একটা বিল্ডিং সুন্দরভাবে গড়ে উঠতে পারে, তাই না? সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। পৃথিবীর অনেক কাজের মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা, অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে। এজন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী ভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। এটা হচ্ছে এইটুকু যদি তোমরা মানে মনে রাখতে পারো, তাহলে তোমাদের কোনো সৃজনশীলই তোমরা আটকাবে না। হ্যাঁ, সৃজনশীলের সাথে তো তোমাদের কম্পেয়ার করতে হবে না, তুলনার বিষয় থাকে। প্রথমে তুলনা মানে একটা উদ্দীপক দেয়া থাকবে, উদ্দীপকের সাথে দেখা বলবে যে সাম্য, সাম্য কবিতায় এটার মধ্যে কি তুলনা আছে, কি সাদৃশ্য আছে, কি বৈসাদৃশ্য আছে, এইটা তুমি তোমার সাদৃশ্য। এগুলো হচ্ছে আমার মূল কবিতার মূল বক্তব্য। হ্যাঁ, তো এই মূল বক্তব্য যদি জানি তাহলে আমার সাদৃশ্য বা বৈসাদৃশ্য করা খুব কঠিন হবে না, তাই না? আচ্ছা, সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন, তার মানে এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। সফল সংগঠক ও নারী নেত্রী, তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এখানে কোশ্চেন আসতে পারে কোন কবি
ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, মানে ওই যে মিছিল মিটিং এ উনি ছিলেন। সকল আন্দোলন ও সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছে, মানে নিজেই ছিলেন না, অন্যান্য যে মেয়ে স্টুডেন্টরা ছিল তাদেরকেও বলেছে চল আয় যাই, মিছিলে যাই কিংবা আন্দোলনে যাই। এই যে উদ্বুদ্ধ করা, এই কাজটাও তিনি করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মানে কবিতার বই, হ্যাঁ, সাঁঝের মায়া, মায়া কাজল আর কেয়ার কাটা। 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি এটাই। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? খাদিজা ইসলাম ম্যাম কুইজ কি আছে? হ্যাঁ, আমিও জানতাম দাস হিন্দুদের নাম, কিন্তু মানে ও হয়তো মানে এমনি না দাস দিয়েছে, যাই হোক। সুদীপ্ত রেস্ট, হ্যাঁ হ্যান্ড রেজ করেছে, দেখি সুদীপ্ত কি বলতে চায়। কুইজ আছে ম্যাম? না কুইজ নেই, আমি এমসিকিউ রেখেছি ম্যাম। আপনাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখার দরকার কি, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা বলো। আচ্ছা, কোনো কোশ্চেন নেই। গৌরব কি বলছে? মিস কিছু মনে করিয়েন না, আমার আসল নাম নাহিয়ান আলম চৌধুরী। তা নাহিয়ান আলম চৌধুরী এত সুন্দর নাম রাখতে তুমি কেন গৌরব দাস রেখেছো? নো কোশ্চেন। কে যেন হ্যান্ড রেজ করলো, কি বলতে চায়? সুদীপ্ত, সিরাজু মুনিরা ম্যাম। ম্যাম ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? ম্যাম আমি খাদিজা ইসলাম না, আমি খাদিজা তাসনিম মাহি। খাদিজা ইসলাম বলেছি কি? মনে হয় ভুলে বলেছি। আচ্ছা, মন বলছে দেখা যাচ্ছে, ওকে। তাহলে এখন আমরা এটা কবিতাটা আমি বলেছি তোমাদেরকে। আচ্ছা, এখানে পাখি থেকে রেখেছিলাম, পাখিটা বাদ দিয়ে যাই, স্কিপ করে যাচ্ছি। এখানে দেখো, নববর্ষের এ ধরনের আরো নানা অনুষ্ঠান রয়েছে। তোমরা নিজ নিজ এলাকায় খোঁজ নিলে তার সন্ধান পাবে। তোমাদের সঙ্গে পরিচয় ঘটবে নানা ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ও নববর্ষের উৎসব হয় নানা আনন্দময় ক্রীড়া কৌতুকের মধ্য দিয়ে। এরা বৈশুখ, সাংগ্রাই ও বিজয় তিনটাকে একটু আগে এটা পড়েছি, এটা একদম বইয়ের যে ইয়াটা ওই এক্স্যাক্টলি সেটাই দিয়েছে। এখন জিজ্ঞেস করেছে একই গোত্রে বিবাহ কোন সমাজে নিষিদ্ধ, একটু আগে আমরা পড়েছি। দেখি কে পারে, একই গোত্রে বিবাহ কোন সমাজে নিষিদ্ধ। একই গোত্রে বিবাহ কোন সমাজে নিষিদ্ধ ছিল, সেটা হচ্ছে গারো। অনেকেই ঠিক উত্তরটা দিয়েছো। বাংলাদেশের বাঙালি ভিন্ন অন্য অন্য জাতি সত্তার মানুষেরা জাতীয় মূলধারার অংশ কেন, বুঝিয়ে লেখো। বাঙালি যা অন্যান্য জাতিসত্তা একই দেশের মানুষ, তাই না? একই দেশের মানুষ হলে তো একই মূলধারারই অংশ হবে। এটাই 2 মার্কে যতটুকু থাকে ততটুকু বুঝিয়ে লিখবে। উদ্দীপকে বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ প্রবন্ধের কোন 3 দিকটি আলোচিত হয়েছে ব্যাখ্যা করো। কোন 3 দিকটি, মানে কোন দিকটি আলোচিত হয়েছে যে উম, সংস্কৃতি, ধর্ম বা পোশাক আশাক আলাদা আলাদা হলেও আহ, জাতিসত্তার যে গোষ্ঠীগুলো আছে তারা একই দেশের মানুষ, তাদেরকে আলাদা করে দেওয়া যাবে না, এই দিকটাই আলোচিত হয়েছে। উদ্দীপকে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা প্রবন্ধের মূল সুর বিদ্যমান, ওই একই কথা বারবার বলবে। এই যে এখানে দেয়া আছে, উদ্দীপকে বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ প্রবন্ধের নববর্ষে উদযাপিত অনুষ্ঠানের দিকটি আলোচিত হয়েছে। বাংলাদেশ বাঙালি ছাড়াও নানা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের ভাষা, খাদ্যাভ্যাস, আচার ব্যবহার, সংস্কৃতি ইত্যাদি অনেক আলাদা। তারপরও বাঙালি জাতির উৎসবগুলোতে তাদের অংশগ্রহণ থাকে স্বতঃস্ফূর্তভাবে। উদ্দীপকে বাঙালি ভিন্ন অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন হবে। উদযাপনের দিকটি প্রতিফলিত হয়েছে বাঙালি জাতির নববর্ষ উৎসবে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায়ও উৎসব মুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা বৈশুখ, সাংগ্রাই, বিজু তিনটিকে একসাথে যে বৈশাখী নাম দেয় সেটাও একটু বলবে, এবং কোনটা কার উৎসব, বিজু কার, তারপরে সাংগ্রাই কার, এটা একটু বলে এই তিনটা যে একসাথে হয় এবং অনেক মজা হয় সেগুলো একটু ব্যাখ্যা করে ফেললেই আনসারটা দেওয়া যাবে। আরেকটা প্রশ্ন দেখো, একটা ছবি দেওয়া আছে, ছবিতে বৈশাখীর একটা ছবি দেওয়া আছে এবং বলেছে
রাঙামাটি পৌরসভা চত্বরে গতকাল সকালে 4 দিনের বৈশাখী উৎসবের নানা অনুষ্ঠানমালার উদ্বোধন করেছে চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশিস রায়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সহসভাপতি ও সংসদ সদস্য উষাতন তালুকদার। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে 12 এপ্রিল ফুলবিজু, 13 এপ্রিল মূল বিজু, 14 এপ্রিল বাংলা নববর্ষ অর্থাৎ বা চাকমা ভাষায় গোড্ডাপূজা ও 15 এপ্রিল মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। জলকেলি উৎসবের মধ্যে সবাইকে মানে গোসল করার একটা ব্যাপার থাকে, এটাকেই বলেছে জলকেলি উৎসব। এছাড়াও প্রতিদিনের অনুষ্ঠানে থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত, জুম খেলাধুলা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কৃষ্টি সংস্কৃতি পণ্য প্রদর্শনী, বেইন বোনা প্রতিযোগিতা ও চাকমা নাট্যোৎসব এইগুলো থাকে। এটা একটা নিউজ ছিল, সেই নিউজটা এখানে উঠিয়ে দিয়েছে এবং বলেছে চৈতন্যে অধিবাস গ্রন্থটি কার লেখা। কার লেখা একটু বলো তো। চাকমাদের বৈশিষ্ট্যগুলো কি কি, বা চাকমাদের বৈশিষ্ট্যগুলো, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু লেখার চেষ্টা করবে। তাসমিয়া, হ্যাঁ একেশ্বরম, ঠিক তো? বৈশিষ্ট্যগুলো কি দেখো এখানে দেয়া আছে। চাকমা জাতি হলো চাকমা জাতি মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত। চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলায়। তারা আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিতৃতান্ত্রিক বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস, শাকসবজি। এরা নিজেদের তাঁতের তৈরি সিলম, খাদি, ধুতি, পিরন পরিধান করে। এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য। হ্যাঁ সে সেরা। তারপরে বলেছে 3 নম্বরে, উদ্দীপকে বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে। এই একই প্রশ্ন একটু আগে আমরা সলভ করে আসছি, এই একই রকমই থাকবে সবগুলোতে। উদ্দীপকটি বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ প্রবন্ধের আংশিক ভাবকে ধারণ করে। একটু আগে কিন্তু বলেছে যে কোন ভাবকে ধারণ করে, এর আগে কোশ্চেনটাতে ছিল আহ মূল সুর বিদ্যমান, মূল সুর বিদ্যমান, আর এই কোশ্চেনটা সেমই, আংশিক ভাবকে ধারণ করে। উদ্দীপকটি বহু জাতিসত্তার দেশ বাংলাদেশী প্রবন্ধের আংশিক ভাবকে ধারণ করে, এইটার মন্তব্যটি এখানে বলা আছে যথার্থ। যথার্থ কেন? জাতিতে আমরা বাঙালি হলো, আমাদের দেশে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। জাতিতে তারা আলাদা হলেও তারা আমাদের সমাজ সংস্কৃতির পরিচয়, মানে আমরা যে তারাও বাংলাদেশি নামটাই ইউজ করে, হ্যাঁ অন্য দেশের না, বাংলাদেশের এই যে দেশের নামটা ব্যবহার করে, এটাই এটাই তারা তাহলে আমাদের যে ওরা একটা অংশ সেটার পরিচয়। আচ্ছা, তারা আমাদের যে আলাদা কিছু নয় বরং আমাদেরই অংশ। উদ্দীপকে নৃগোষ্ঠীর মানুষদের উৎসব উদযাপনের দিকটি উঠে এসেছে। তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাজিয়ে বর্ষবরণের আয়োজন করে। বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ প্রবন্ধে আলোচনা করা হয়েছে তাদের দৈনন্দিন জীবন, খাদ্য, পোশাক, উৎসব, পারিবারিক কাঠামো, এগুলো নানা আলোচনা করা হয়েছে। এইগুলোই একটু ডিটেলস লেখা লিখলেই এটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমার মনে হয় জাতিসত্তার দেশ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শুনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এখানে এটা হচ্ছে একটা উদ্দীপক, এই উদ্দীপকের সাথে আমরা যে সাম্য পড়েছি সে সাম্যের ম্যাচ করব, হ্যাঁ। শতেকের সাথে শতেক হস্ত একত্রে মিলিয়ে কি হয়েছে। শতেকের সাথে শতেক হস্ত একত্রে মিলে কি হয়েছে। শতেকের সাথে শতেক হস্ত একত্রে মিলে কি হয়েছে। স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, শেয়ার তো দেয়াই আছে। এখন কি দেখা যাচ্ছে? গৌরব দাস, দেখতে পেয়েছো? সমুন্নত, এরা প্রথমে জবাব দিয়ে ফেলেছে। সমুন্নত, তাহলে শতকের সাথে শতক হস্ত মিলিয়ে হয়েছে সমুন্নত। পৃথিবীর অনেক দেশ কিভাবে উন্নত হয়েছে বুঝিয়ে লেখো। একই একটাই উত্তর হবে, পৃথিবীর অনেক দেশ, কেউ একা কখনো উন্নত হতে পারে না, সবার সাথে একত্রে মিলেমিশেই উন্নত হতে পারে। পূর্ণায়ু সমুন্নত, আচ্ছা। তাসমিয়া সমুন্নত, আহ সাবরিনা সমুন্নত, আচ্ছা। মেহেক সমুন্নত, ভেরি গুড। পৃথিবীর অনেক দেশ কিভাবে উন্নত হয়েছে বুঝিয়ে লেখো। উদ্দীপকের সাথে সাম্য কবিতার কোন দিকটির মিল আছে। উদ্দীপকেও বলেছে সবাই যে সমান, সেই সমানের কথাটা বলা আছে। সাম্য কবিতা বলেছে সবাই সমান, সবাই সবাই মিলেই আমরা মানে একটা দেশ, একটা জাতি, একটা পৃথিবী। উদ্দীপকটি সাম্য কবিতার
মূল ভাবকে ধারণ করে। একই কথা বলবো, উদ্দীপকটাও সবার সমান অধিকারের কথা বলা আছে, সাম্য কবিতাও সবার সমান অধিকারের কথা বলা হয়েছে। তোমার মন্তব্য দিতে বলেছে, তুমি একই কথাই বলবা। উদ্দীপকটি সাম্য কবিতার মূল ভাবকে ধারণ করে, মন্তব্যটি যথার্থ। মানুষে ভেদাভেদ সমাজকে কলুষিত করে, অনেক স্বার্থের জন্য মানুষ সমাজকে ভাগ করে ফেলে, যার ফলে সমাজে দেখা যায় নানা রকমের বিশৃঙ্খলা। তাই সামাজিক বন্ধন অটুট রেখে সামনে এগিয়ে যাওয়াই উত্তম পথ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বহু জাতিসত্তার দেশ এবং সাম্য। শতকের সাথে সকল হস্তিনী, হ্যাঁ ঠিক আছে নুসরাত। পূর্ণায়ু পৃথিবীর সকল দেশে বিভেদ ভুলে সমুন্নত হয়েছে, ইয়েস। আচ্ছা, তাহলে আমরা দুটাকে চারটে শেষ করেছি, আরেকটা বাকি আছে আমাদের। আম, পাখি। যাদের পাখি সিলেবাসে আছে তাদের জন্য আমি পাখি শুরু করব এখন। এখন অন্য গল্পগুলো পড়ে, ওকে? ঠিক আছে, পাখিটা শুরু করব। যাদের পাখি আছে, পাখির চ্যাপ্টার কত? আচ্ছা, দেখা যাচ্ছে। যাদের নাই তারা চাইলে চলে যেতে পারো, যাদের আছে তাদের জন্য। যাদের নাই পাখি তারা চাইলে চলে যেতে পারো। আচ্ছা, পাখি লীলা মজুমদারের লেখা। ডান পাটা মাটি থেকে 1 বিঘত উঠে, তার বেশি উঠে না। কুমু তাহলে চলে কি করে? 1 বিঘত মানে হচ্ছে এক হাতের সমান, এক হাতের সমানও না। কি বলে এটাকে, রিস্ট থেকে যেখানে ঘড়ি পড়ে সেখান থেকে এই আঙ্গুলের সমান, এরকম 1 বিঘত হবে। এইটার বেশি উঠে না, মানে হাত পাটা নাড়াতে পারে না। পা মানে তোমার হাঁটতে হলে তো পাটা উঠিয়ে হাঁটতে হবে, সেটা সে পারে না। কুমু তাহলে চলবে কি করে? তখন মাসিরা মানে খালারা তাকে মাকে বলছে, কুমুর মাকে বলছে, কিচ্ছু ভাবিস নে, রোগ তো সেরেই গেছে। এখন ওকে ঝাড়া 3 মাস সোনাঝুরিতে তার মার কাছে রেখে দে, দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। মানে ওই যে মানে ওয়েদার চেঞ্জ করলে অনেক সময় যে অসুস্থ থাকে সে অসুস্থতা ভালো হয়ে যায়। তো সেটাই ওর মাসিরা বলছে। মেধা কি করবে? মেধা তুমি চাইলে চলে যেতে পারো, যাদের আছে তাদেরকে পড়াচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। মাসিরা বলছে তাহলে সোনাঝুরিতে রেখে দিলে চাঙ্গা হয়ে যাবে, বাবাও তাই বললেন। বাহ, তবে আর ভাবনা কি কুমু? তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে, হেসে খেলে তোর দিন কেটে যাবে। তখন বাবা বলছে এই কথা। কিন্তু পড়া, মানে স্কুলের পড়া তো মিস হয়ে যাবে। পড়া যে কুমু যে পড়ায় বড় ভালো ছিল, তা 3 মাস গেছে শুয়ে শুয়ে, 3 মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে, আরো 3 মাস যদি যায় দিদিমার বাড়িতে, তবে পড়া সব ভুলে যাবে না? মানে ওর একটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে ও 3 মাস বেড রেস্টে থাকা লেগেছে। তারপরে 3 মাস পর ও ফ্রেম বেঁধে হাঁটতে শিখেছে, মানে ওই যে ব্যান্ডেজ করার পর। এখন পুরোপুরি মানে কিওর হয়নি, কিন্তু স্কুলে যাওয়ার কথা ওরকম, স্কুলে যাওয়ার মতো অবস্থাও হয়নি। সে কিন্তু পড়া নিয়েও একটু কনসার্ন আছে। মা বললেন, পড়ার জন্য অত ভাবনা কিসের, লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন। মা তখন ওকে এটা বলে বুঝিয়ে দিল। মাসিরা বললেন, বেঁচে উঠেছিস এই যথেষ্ট। তা না হয় একটা বছর ক্ষতিই হলো, তাতে কি এমন অসুবিধাটা হবে শুনি? হাসি, রত্না সবাই উপরের ক্লাসে উঠে যাবে, কুমু পড়ে থাকবে, ভাবলেও কান্না পায়। মানে তোমার বন্ধুরা যদি উপরের ক্লাসে উঠে যায় আর তুমি নিচের ক্লাসে থাকো, তখন এটা ভাবতেও তো লজ্জা লাগে, তাই না? কুমুর চোখ ঝাপসা হয়ে ওঠে। সোনাঝুরিতে দিম্মার বাড়ি, দিম্মা মানে ওর নানির বাড়ি আর কি, দিম্মার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ঘর ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে দূরে একটা বিল, সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে, আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে, মানে পাটা মানে নাড়াচাড়া না করলে পাটা ঠিক হবে না, সেজন্য ও জানলা দিয়ে তাকিয়েও আছে, আবার আস্তে আস্তে নাড়ানোর চেষ্টাও করছে। সন্ধে হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিলের জল সাদা চকচক করছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি একটা বিলের উপর নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। একছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল, ওই দেখ, বুনো হাঁসরা আবার এসেছে, শিকারীদের কি মজা! ইস, আমার যদি একটা এয়ার গান থাকতো।
মানে যে শীতের সময় অতিথি পাখিরা আসে, ওই অতিথি পাখিদেরই এক দল হয়তো বুনো হাঁস ছিল, তারা এসছে আবার। ওরা আসলেই শিকারীরা ওদেরকে শিকার করে, শিকার করে এটাকে মানে বারবিকিউ করে খাওয়ার একটা পার্টি হয়ে যায়। তো ওটাই বলছে লাট্টু যে ওদের কি মজা, আমারও যদি একটা গান থাকতো আমিও মারতাম। কুমু বলল, বন্দুক নেই ভালোই হয়েছে, অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে। দিম্মাও তখন ঘরে এসে বললেন, হ্যাঁ, ওদের ওই এক চিন্তা। কুমু বলল, কোত্থেকে এসেছে ওরা? যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের উপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ, মানে ওই যে সাইবেরিয়ার কাছে, মানে শীতের দেশগুলো, ওদের দেশে তো বরফ হয়। তো বরফের দেশে থাকতে না পেরে আমাদের দেশে তো আর বরফ পড়ে না, এই জন্য পাখিগুলো এসে আমাদের দেশে কিছুদিন থাকে, আবার যখন ওদিকে বরফ কমে যায় তখন হচ্ছে আবার চলে যায়। লাটু কাছে এসে ফুলটা কুমোর খাটে রেখে বলল, আবার শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে, সে কথা তো বললে না ঠাকুমা। লাটুর কথায় প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুমদুম করে বন্দুকের গুলির শব্দ হলো, মানে ওই অনেকগুলো বুনোহাঁস একসাথে হয়েছে আর শিকারীরা ওৎ পেতেছিল, তখনই গুলি করা শুরু করলো। আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামলো। পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেল। কুমু জানলা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট একটা ছাই রঙের বুনো হাঁস। কুমুর আসলে আর কোনো কাজ নাই জানলা দিয়ে চেয়ে দেখা ছাড়া, তখন ওই ঘুম থেকে উঠে জানলা দিকে তাকিয়ে দেখলো একটা ছোট বুনো রঙের হাঁস, ছাই রঙের হাঁস কোনো মতে পাকড়ে পাকড়ে বসে আছে। সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হাঁ করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টি চেয়ে রয়েছে। কালো মখমলের মতো দুটো চোখ, একদিকে ডানায় একটু ঝুলে রয়েছে, খানিকটা রক্ত জমা রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে, তার মানে ও অসুস্থ। পাখিটা দেখে কুমুর গলার ভেতর টনটন করতে থাকে, হাত বাড়িয়ে বলে, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করে, আবার খোলে, আবার আর একটু ডাল ঘেঁষে বসে, মানে পাখিটা তারপরেও মানে শিওর হতে পারছে না যে ওকে বিশ্বাস করবে কি করবে না। কারণ ওর কাছে মনে হয় মানে একটা ইনসিকিউরিটি কাজ করে না, যে আবার কোনো ক্ষতি হয় কিনা বা আবার কোনোভাবে ব্যথা পায় কিনা। আচ্ছা, নুসরাত, নুসরাতের নেই তারপরও আছে, আর দ্য মিনিং অফ খালা, হোয়াট ইজ দ্যাট? আচ্ছা, খালা হচ্ছে আন্টি, মায়ের বোন, তাই না? তোমরা মাসি বলো, আমরা খালা বলি। মাহিন হচ্ছে এই চ্যাপ্টার আমার নেই, আমি নিইনি। আচ্ছা ঠিক আছে। মেধা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোহা, ওয়ালাইকুম আসসালাম, ওকে। আচ্ছা, তারপরে কি করে? লাটু কুমোর কাঁধের উপর দিয়ে উঁকি মেরে পাখিটাকে দেখতে পায়, মানে কুমু কি দেখছে সেটা দেখার জন্য লাটু আবার কুমোর উপর দিয়ে উঁকি মেরে পাখিটাকে দেখতে পায়। ইস, ডানায় গুলি লেগেছে বেচারার, চুন হলুদ দিয়ে বেঁধে দিলে ও সেরেও যেতে পারে, বলিস তো ধরে আনি। কুমু বলল, কিন্তু দিম্মা কি বলবেন? কি আবার বলবেন? বলবেন ছি ছি ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে? কুমু জোর গলায় বলল, নিশ্চয়ই বাঁচে, চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয়ই বাঁচে। লাটু বলল, কোন গরম জায়গায়? কেন, আমার বিছানায়, লেপের মধ্যে। দেখিস কেউ যেন টের না পায়, লাটু বলছে। কি করে টের পাবে? আমার বিছানা তো আমি নিজে করি, ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, ধরতে গেলে উড়ে পালাবে না তো? তোর যেমন বুদ্ধি, এক ডানায় ওড়া যায় নাকি? মানে ও তো ডানায় গুলি খেয়েছে, ও উঠবে কিভাবে? কি খাবে ও লাটু? লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভেতরে কি খাওয়াবো ওকে, না খেলে যদি মরে যায়। এক কাজ করলে হয় না রে কুমু? ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দেই, তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না, নিজেই পোকামাকড় ধরে খাবে। নিমেষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানলা গলে একেবারে লেবু গাছের ডালে। ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি, মানে সে ভাবছে তাকে মারতে এসেছে লাটু। লাটু তাকে খপ করে ধরে ফেলে, কিন্তু কি আর তার ডানা ঝটপটানি, ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল। ভয় পেয়ে লাটু দড়ি দিয়ে
শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল। অমনি পাখিটা আধমরার মতো চোখ বুজে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুজে দিল। লাটো সে জায়গাটা নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালা গুলে ঘরে এলো। বলল, ঠাকুরমার কাছে যেন আবার বলিস না। বললে হয়তো ছুস না ওটাকে। বলবেন হয়তো ছুস না ওটাকে। আচ্ছা, কিন্তু ওদের মধ্যে একটু মানে ছোঁয়ার ব্যাপার আছে, দেখা যায় যে আহ কি বলে, অপবিত্র কিছু ধরলে ওখানে ওই যে আহ, পূজা পার্বণ এগুলো করা যায় না, যার কারণে হিন্দুরা একটু ছোঁয়াটাকে মানে। কোনো জিনিস কোনটা ছুবে কোনটা ছুবে না এই জিনিসটা মানে। এই জন্যই বলেছে ঠাকুরমা বলবে যে ছুস না যেন ওটাকে, ওটা তো অপবিত্র। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটাও উঠতে পারে না, পারলে নিশ্চয়ই ও দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত। গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে পড়ে থাকতো না। কুমুর পা ভালো হলে কুমু এখানে থাকতো না, মানে কুমুর সাথে কিন্তু পাখিটার মিল আছে। পাখিটারও ডানা ভাঙা, কুমুরও পাটা সমস্যা, তাই না? পায়ে পা ভেঙে গিয়েছে। মার কাছে থাকতো, রোজ স্কুলে যেত, সন্ধ্যাবেলায় সাঁতার শিখতো, দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করতো। আর কোনো দিন হয়তো কুমু দৌড়াতে পারবে না, কিছুতেই আর পায়ে জোর পায় না। মাটি থেকে ওই 1 বিঘতের বেশি তুলতে পারে না। মনে হয় অন্য পাটার চেয়ে এটা একটু ছোট হয়ে গিয়েছে। যেহেতু ও আর মানে ওটাতে ওই পায়ে শক্তি পায় না, ওর কাছে মনে হয় ওর পাটা ছোট হয়ে গিয়েছে। এক পায়ে শক্তি পায় আর এক পায়ে শক্তি পায় না। আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। পাখিটা ঝুড়িতে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে। তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকলো। তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে কি একটা খুঁটে খেলো। কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল। পাখিটাও অমনি যেন পাথর হয়ে জমে গেল, বিস্কুটের দিকে ফিরেও চাইলো না। কুমু আবার খাটে এসে বসলো, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো। 15 মিনিট বাদে আরেকবার জানালা দিয়ে উঁকি মারলো। বুকের বালক বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি যেন খুঁটে খেলো। গাছের ডালে পাখিটা একটু নড়ছে, একটু শব্দ হচ্ছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলবে, ওর ফেলে দে ওটাকে, বড় নোংরা। ঝুড়ি খুলে আন, কে বেঁধেছে ওখানে। কুমু জানলা দিয়ে চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে। কুমু বই নিয়ে বিছানায় গিয়ে শুলো। হঠাৎ জানালার বাইরে শোরগোল। চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে উঠছে, মানে বেড়ালটা পাখিটাকে খাওয়ার চেষ্টা করছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি বেড়ালটা পাখিটা খেলো। কিন্তু খাবে কি? অত বড় পাখি, তার তেজ কত! দিল ঠুকরে ঠেলে ভাগিয়ে। দুটো কাক দূর থেকে মজা দেখলো, কাছে ঘেঁষতে সাহস পেল না। কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এই মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো। খোঁড়া তো হয়েছে কি এরকম করে না হাঁটলে পায়ের জোর বাড়বে না। দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসলো, পা দুটোতে ব্যথা ধরে গেছে। কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা 1 বিঘতের চেয়ে একটু বেশিই তোলা যাচ্ছে, মানে এই যে হাঁটার চেষ্টা করছে, আস্তে আস্তে শক্তি ফিরে আসছে। এমনি করে দিন যায়, বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে। দুদিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো, মানে ওরও তো উঠতে ইচ্ছা করছে কিন্তু পারছে না। কুমোর যেমন স্কুলে যেতে ইচ্ছে করছে, সবকিছু আগের মতো করতে ইচ্ছে করছে, পাখিরও ইচ্ছে করছে। উড়বার জন্য কি যে তার চেষ্টা! কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন? হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো। লাটু তখনও স্কুল থেকে ফেরেনি। কুমু করে কি? কুমুর তো আবার পায়ে শক্তি নেই, কুমুরও কিছু করার নেই। জানালার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকলো। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আছড়ে পাছড়ে নিজেই সেই ডালটার উপর চড়ে বসলো। লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল। ঠোকরালো একটু সে, তবে তেমন কিছু নয়। ডানায় আবার একটু ওষুধ লাগিয়ে দিল লাটু। এমনি করে দিন যায়, রোজ পাখিটা একটু করে সেরে সেরে উঠে ঝুড়ি থেকে ডালে নামে। আর আনন্দের চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায়, নিজের বিছানা নিজে পাতে, নিজে স্নান করে জামা কাচে। দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে বসে নিজে অঙ্ক কষে, বাড়িতে চিঠি লেখে। বাবা, তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি। রত্নাদের বলো আমি পরীক্ষা দেব, মানে ওর এখনো ইচ্ছা হচ্ছে যে
মানে 1 বছর লস দেওয়ার ইচ্ছা নেই, ওদের বন্ধুদের সাথে থাকা ইচ্ছা। এমনি করে 1 মাস কাটলো। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা ঝুড়ির তলায় গাছের ডালের আড়ালে গিয়ে লুকালো। তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠলো, পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকালো। টুম কুমু অবাক হয়ে দেখলো ডানা সেরে গেছে। তার দুদিন পরে দুপুরে মাথার অনেক উপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনের ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল। মানে কুমু যেমন চেষ্টা করছে ভালো হওয়ার, ও চেষ্টা মানে আহ, পাটাকে নাড়ানোর চেষ্টা করে, ওই ওই পা দিয়ে কাজ করার চেষ্টা করছে। পাখিটাও আস্তে আস্তে ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা করছে। কিন্তু তখনই আবার নেমে এসে মগডালে বসে, মানে সেও টায়ার্ড হয়ে যায়। হাঁসটাও নামলো, পাখিটা সেই দিকেই চেয়ে থাকলো। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়লো, কুমোর পাখিও তাদের সঙ্গ নিল। দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে থাকলো, কুমু লাটুর মনে শুনে সন্দেহ রইলো না এখনই ওদের ধরে ফেলবে। সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো। ডান পাটা যেন একটু ছোটই মনে হলো। কুমুর বলল, দিম্মা, পাটা একটু ছোট হলেও কিছু হবে না, আমি বেশ ভালো চলতে পারি। কোনো হাঁসটারও একটু ডানা ছোট হয়ে আছে। মানে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খেলায় টেলায় লেগেছে বা কিছু একটা হয়েছে বা শক্তি পাচ্ছে না, যার কারণে একটু ছোট মনে হচ্ছে। শুনে দিম্মা তো অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে দিম্মাকে পাখির গল্প বলল। দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন, ওমা, বলিসনি কেন, আমিও যে পাখি ভালোবাসি। এই হচ্ছে গল্প। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চরিত্রগুলো, লাটুর চরিত্রটা, মাসিরা কি বললেন সেটা, সেই কথাগুলো ইম্পর্টেন্ট। মাসিরা যে ডায়লগটা বলেছে সেই ডায়লগটা লিখে বলতে পারে যে কে বলেছে সেটা। আর শব্দার্থ টিকা থেকে আন্দামানটা ইম্পর্টেন্ট। আন্দামানটা সৃজনশীলে আসতে পারে 1 নম্বরে। ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপাঞ্চল, সমুদ্র বেষ্টিত এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। অবধি মানে হচ্ছে পর্যন্ত, এটাও ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এক দৃষ্টিতেও ইম্পর্টেন্ট। নিমেষ মুহূর্ত, এটাও ইম্পর্টেন্ট। বিঘত আধা হাত পরিমাণ। শোরগোল, চিৎকার, চেঁচামেচি, আছড়ে পাছড়ে অনেক চেষ্টা করে মগডাল ওপরে ডাল। কুমুর ধারণা অনুযায়ী পাখিটিকে পাখিটিকে ফেলে দিতে বলবেন। ক মা, খ মসলিন, গ লাট্টু, ঘ মাসি, কে ফেলে দিতে বলবেন? Purnaya, you said all wrong. The duck was ugly. That's why he said that he will say don't touch it. না, আগলি না হলো, ওটা গায়ে রক্ত লেগেছিল প্রণয়। আগলি বলে না, ওটার গায়ে রক্ত লেগেছিল সেজন্য বলবেন, রক্তটা অপবিত্র। মিস দিদিমা কি বোন নাকি দাদি? আচ্ছা, দিদিমা তো দিদিমা এখানে বলছে নানিকে বলছে। আমরা যারা নানি তারা সে প্রথমেই দেখো এখানে দেয়া আছে। আচ্ছা, বইটা দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। প্রথমে কিন্তু এখানে নানুর কথা বলা আছে। প্রথমেই কিন্তু এই নিয়ে আলোচনা হচ্ছে যে সোনাঝুরিতে মার এখানে, কিন্তু মাসিরা যখন মার এখানে বলছে, তাহলে মাসির মা কি হয়? মাসির মা মানে নানু, কিন্তু ওরা বলছে দিম্মা। মাসিরা মাকে বলল, মানে মায়ের বোনেরা তার মাকে বলল, যারা 3 মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দেয়। মার কাছে রেখে দিতে মানে কুমুর মার মার, কুমুর মার মা কি হয়? নানু তো হবে। ফেলে দিতে বলবেন। এখানে এখানে মাসি মা হবে না, এটা যে না, কি বলেছে? দিম্মা, দিম্মা হবে এটা। ক নাম্বার হচ্ছে আনসার, দিম্মা। লাট্টু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয়, কারণ কি? কারণ এটি ক্ষতস্থানের জন্য উপকারী। 2, পাখিটির ডানা রঙিন করবে। 3 হচ্ছে গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। কোনটা, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3। গ নাম্বার হচ্ছে 1 ও 3। ঘ নাম্বার হচ্ছে 1, 2, 3। না, দিদিমা হচ্ছে এখানে, দিম্মা হচ্ছে আর নানো, তুল মামা দিম্মা, হ্যাঁ। গ নাম্বার কোনটার? গ নাম্বার 2 নাম্বার নাকি 1 নাম্বার? নুসরাত সি নাম্বার। কোনটার? সিকুর রহমান 2C, 2C। ইয়েস, ক্ষতস্থানের জন্য উপকারী আর গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, লাস্ট এটা শেষ করে তারপরে ক্লাস শেষ করে দিব। উদ্দীপকটা, কবুতর পোষার শখ কামালের। শুরুতে একজোড়া কবুতর সে বাঁচাতো, পরে সে নেমার ইদারা নিয়ে যায়, তাই কবুতরদের আরামদায়ক বসবাসের জন্য খাঁচা বানিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়েছে। এখন তার 5 জোড়া কবুতর। এই উদ্দীপকের সাথে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? পাখি পোষার শখ, পাখির প্রতি মমত্ববোধ, পাখির প্রতি সংবেদনশীলতা,
পাখির পরিচর্যার ব্যবস্থা কোনটি? উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্রে বিদ্যমান? না। 3 নাম্বারটা কোনটা হবে? উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? পাখি পোষার শখ, পাখির প্রতি মমত্ববোধ, পাখির প্রতি সংবেদনশীলতা, পাখির পরিচর্যার বি। নুসরাত বলছে বি। না, নুসরাত তো না, আতিকুর রহমান বলছে বি। নুসরাত বলছে বি। নাকিরা, সিরাজুম মনিরা 2-এর আমি 3 বলছি। জান্নাতুল মাওয়া দিমা 3-এর খ। দেবজিৎ 3-এর খ। 3-এর খ, পাখির প্রতি মমত্ববোধ, রাইট। আচ্ছা, পাখি উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্রে বিদ্যমান? এই যে উদ্দীপকের যে দিকটা পাখি গল্পের সাথে কোন চরিত্রের সাথে মিল আছে আর কি? মা দিদিমা, কুমু লাট্টু, লাট্টু দিদিমা, নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। মেঘ 3 বি। না, 3 না, আমি 4-এর কথা বলছি। নুসরাত বলছে সি, 4 সি। সিরাজুম মনিরা বলছে খ। না, কারোটাই হয়নি। আতিক বলছে এ, কারোটাই হয়নি। সঠিক আনসার হচ্ছে ঘ। কারণ লাস্ট লাইনে দিদিমাও বলেছে যে আমিও পাখিকে খুব ভালোবাসি, তাহলে সবাই ভালোবাসে, তাই না? মা মুও ভালোবাসে, লাট্টুও ভালোবাসে, দিদিমাও ভালোবাসে, তাহলে 2 আর 3। 2 আর 3 হচ্ছে গ। 2 আর 3। আচ্ছা, এর সাথেই শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে বা বোঝো না এমন কোনো জায়গা আছে? ডি না সি? 4 সি। জান্নাতুল মাওয়া 4 সি। এর সাথে শেষ করে দিচ্ছি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পূর্ণায় বলছে নমস্কার। নমস্কার। সিরাজুম মুনিয়া নো ম্যাম। তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি।